আচ্ছা, আপনাদের এই ক্লাসে তো মোটামুটি অনেক স্টুডেন্টই আছেন তো। আহ, আমরা শুরু করি, কারণ অনেকেই জয়েন করেছেন, আরো অনেকেই জয়েন করা বাকি আছেন। তো আগের ক্লাসটা কি একটু দেরিতে শেষ হয়েছে নাকি টাইমলি শেষ হয়েছে? স্যার 8টা 54-তে শেষ হয়েছে। ও আচ্ছা, তাহলে তো ঠিক আছে আর কি। আচ্ছা, আমরা শুরু করি। আমরা আজকে আমার সাথে আপনাদের থার্ড ক্লাস। তো আগের দুইটা ক্লাসে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট এটা নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। মোটামুটি কন্ট্রাক্ট অ্যাক্টের 50 to 60% আমরা আলোচনা করে ফেলছি, এটা আমরা বলতে পারি। তো আমার টার্গেট হচ্ছে আজকে ক্লাসটা আর পরে ক্লাসের মধ্যে আমরা এই মানে আইনটা শেষ করে তারপরে 5 নম্বর ক্লাসে আমরা হচ্ছে কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। তো এই গত দুইটা ক্লাসে আমি অলরেডি স্লাইডটা শেয়ার করে দিয়েছি। সেখানে আমরা দেখেছিলাম যে কন্ট্রাক্ট আসলে কি জিনিস। কন্ট্রাক্টের মধ্যে এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টের মধ্যে প্রপোজাল আছে, অফার আছে, কনসিডারেশন আছে, কনসিডারেশন আবার কিছু নিয়ম নীতি আছে, অফারে কিছু নিয়ম নীতি আছে। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করেছিলাম। তো আপনাদের বেশিরভাগ প্রশ্নই কিন্তু এগুলা থেকে আসে। মানে আসলে সেভাবে সাজেশন দেওয়া ঠিক না, বা সাজেশন দেওয়াও যায় না, কিন্তু একটা আইনের মূল যে জায়গাগুলো সেগুলো থেকে আসলে বেশি কোশ্চিন আসে। তো মূল জায়গাগুলোতে আমরা মোটামুটি ফোকাস করে ফেলেছি। আর তারপরেও আজকে এবং পরে ক্লাসে যা করব সেখান থেকেও আসবে, কিন্তু সেগুলো হচ্ছে কিছু সাবসেট। যেমন আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা গতদিন হচ্ছে আমি যে স্লাইডটা শেয়ার করেছিলাম সেটা প্রায় শেষ দিকে চলে এসেছিলাম। তো এখানে এখন দুইটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা করা হবে, সেইখান থেকেও প্রশ্ন আসে আপনাদের। তো এখানে আজকে আলোচনার প্রথম আলোচনার যে টপিকটা সেটা হচ্ছে যে একটা কন্ট্রাক্টে আমরা জানি যে মানে মিনিমাম তো দুইটা পার্টি থাকে, আরো কয়েকটা পার্টি থাকতে পারে। মানে একটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টে অনেকজনের সাথে কন্ট্রাক্ট হতে পারে, অনেকজনের সাথে এগ্রিমেন্ট হতে পারে। তো এখন আমরা জেনে আসছি যে কন্ট্রাক্টে আইনের একটা বিষয় আছে। আইন এনফোর্সমেন্ট করা, বা কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে যার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার বিচার চাওয়ার একটা বিষয় আছে। তো এখন একটা প্রশ্ন দেখেন, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে যে ক্যান এ স্ট্রেঞ্জার অফ এ কন্ট্রাক্ট সু। মানে সু মানে হচ্ছে মামলা করা আর কি। তো স্ট্রেঞ্জার মানে কি? স্ট্রেঞ্জার মানে হচ্ছে একজন এমন একজন ব্যক্তি যারা সিনে ছিল না, মানে হুট করে উড়ে এসে জুড়ে বসেছে, এরকম একটা বিষয় কিন্তু আসতে পারে। স্ট্রেঞ্জার বলতে আমরা সেটা বোঝাই। তো এখন কন্ট্রাক্টের সাথে সরাসরি ভাবে জড়িত ছিল না এরকম একজন ব্যক্তি মামলা করতে পারে কিনা। আমাদের লজিকে যেটা বলে সেটা হচ্ছে যে কন্ট্রাক্টের সাথে সরাসরি ভাবে জড়িত যে ব্যক্তি সে আসলে মামলা করতে পারে না, কারণ সে তো কোনোভাবে জড়িত না সেই কন্ট্রাক্টের সুবিধা অসুবিধার জন্য। তো তার মামলা করা বা না করা, এই প্রসঙ্গটা কেন আসছে? এটা হচ্ছে আহ, এটা হচ্ছে বিষয়। কিন্তু এখানে আইনের যেটা বিষয়, যে আইনে অনেক ফাঁক ফোকর থাকে, সেই ফাঁক ফোকর ব্যবহার করে হচ্ছে সুবিধা নেওয়ার একটা চেষ্টা থাকে। তো একজন স্ট্রেঞ্জার বা হচ্ছে আহ, এরকম বাইরের কোনো ব্যক্তি যে কন্ট্রাক্টটা যেটা হয়েছে সেটার সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত না, সাধারণত সে মামলা করতে পারে না। কিন্তু এইটার আবার কিছু এক্সেপশন আছে, বা হচ্ছে কিছু আলাদা অন্যরকম ব্যাপার আছে, বা এটা কিছু এক্সেপশনাল কিছু কেসে একজন স্ট্রেঞ্জারও কিন্তু মামলা করতে পারে। তো আসলে আপনাদের প্রশ্ন আসে ওই এক্সেপশন থেকে, যে আমরা নর্মালি জানি যে একজন বাইরের ব্যক্তি মামলা করতে পারে না, কিন্তু কোন কোন ঘটনা ঘটলে সে হচ্ছে মামলা করতে পারে, সেই সব জায়গা থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসে। এখন এক্সেপশনস বা এইটার আহ, মানে আলাদা কোন কোন কারণ ঘটলে একজন স্ট্রেঞ্জার বা কন্ট্রাক্টের সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত না এমন একজন ব্যক্তি মামলা করতে পারে, সেটার কিছু সিনারিও এখানে দেওয়া আছে। যেমন ধরেন এটা আপনারা যেটা করবেন এই আইনগুলো পড়ার সময় প্রত্যেকটা জিনিসে একটু এক্সাম্পল ক্রিয়েট করে, বা বইতেও অনেকগুলো আছে, আমি যে আরেকটা স্লাইড শেয়ার করব আজকে বা পরের দিন, সেখানে আমি চেষ্টা করেছি কিছু এক্সাম্পল দিয়ে বোঝানোর প্রত্যেকটা কমপ্লেক্স টপিক। তো আপনারা এই যে আমার এখানে এক্সেপশন 5টা পয়েন্ট আছে, এই 5টা বা 4টা পয়েন্ট যেখানেই থাকুক না কেন, প্রত্যেকটার এগেনস্টে কিছু উদাহরণ দিয়ে উদাহরণ তৈরি করে উদাহরণ খুঁজে নিয়ে বোঝার চেষ্টা করবেন। যেমন ধরেন বেনিফিশিয়ারি অফ ট্রাস্ট। তো আমাদের মাথায় থাকবে যে একজন ব্যক্তি স্ট্রেঞ্জার, যাকে আমরা আইনের ভাষায় স্ট্রেঞ্জার বলা হচ্ছে, যে যার সাথে কন্ট্রাক্টের মানে সরাসরি কোনো সম্পৃক্ততা নাই, সে কোন কোন ক্ষেত্রে মামলা করতে পারে। তো মামলা করতে পারে তখনই মামলা করবে যখন ওই স্ট্রেঞ্জার বা যার কথা আমরা বলছি তার একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ঘটবে, তখনই হচ্ছে সে কিন্তু মামলা করতে পারবে।
আচ্ছা, স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিভাবে ঘটে? তো যেমন ধরেন ট্রাস্ট, আপনারা তো ট্রাস্টের কথা শুনেছেন, যে একটা ট্রাস্ট মানে হচ্ছে ধরেন আহ, একটা লোকের হচ্ছে অনেক সম্পত্তি আছে, তো তার উত্তরাধিকার কেউ নাই। তো সে কি করলো, সে হচ্ছে একজনকে দায়িত্ব দিল যে এই আমার যে এত জমি টমি আছে এগুলো তুমি ম্যানেজ করো, ম্যানেজ করে আহ, এখানে যে ইনকামটা হবে সেই ইনকাম থেকে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তুমি হচ্ছে বেনিফিট দিবা বা টাকা দিবা। এরকম একটা বিষয় হচ্ছে ট্রাস্ট ম্যানেজমেন্ট বলে আর কি এটাকে। যে ওই যে ট্রাস্ট, যে তার কিন্তু নিজস্ব অ্যাসেট না, সে হচ্ছে অন্যের একটা অ্যাসেট ম্যানেজ করে, সেটা সমাজ সেবামূলক হতে পারে, কারো বেনিফিটের জন্য হতে পারে। তো এই যে ট্রাস্টের যে ইনকাম বা ট্রাস্টের যে ট্রাস্ট থেকে যেসব আয় হবে বা সেখান থেকে যেসব সুবিধাগুলো অ্যারেঞ্জ করবে, সেইটার বেনিফিটটা যে পাবে, সে কিন্তু সরাসরি কন্ট্রাক্টের মধ্যে নেই। কন্ট্রাক্টের মধ্যে আছে কে, যার সম্পদ সে নিজে, আর হচ্ছে ট্রাস্ট যে ম্যানেজ করতেছে, এই দুইজনের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, ট্রাস্টেই এগ্রিমেন্ট হয়। তো সেই ট্রাস্ট এগ্রিমেন্টে বলা থাকে যে এই ট্রাস্ট থেকে অ্যারেঞ্জ করা যে অর্থ বা জেনারেট করা যে অর্থ বা এখান থেকে যে ইনকামটা হবে বা যে বেনিফিটটা পাওয়া যাবে, সেইটা কে ভোগ করবে। এখন এই যে ভোগ করবে সে কিন্তু সরাসরি কন্ট্রাক্টের মধ্যে না থাকলেও সে কিন্তু একটা পার্টি হিসেবে এখানে চলে আসে, যে বেনিফিশিয়ারিজ অফ ট্রাস্ট। মানে ট্রাস্টের বেনিফিশিয়ারি কে হবে, ট্রাস্টের এই উপকারিতা বা ইনকামটা কে ভোগ করবে, সে কিন্তু এখানে স্ট্রেঞ্জার আমাদের এই আইনের ভাষ্য মতে। যেহেতু সে কন্ট্রাক্টের সরাসরি পার্ট না, কিন্তু সে স্ট্রেঞ্জার হয়েও সে কিন্তু ওই ট্রাস্টের নামে মামলা করতে পারবে, বা ওই যার অ্যাসেট তার নামে কিন্তু মামলা করতে পারবে। যে এখানে বলা আছে যে আমার এই ট্রাস্ট থেকে যে ইনকাম হবে সেটা থেকে আমাকে হচ্ছে এই পরিমাণ টাকা দিতে হবে, এই এতিমখানাতে দিতে হবে, এই এখানে আহ যারা দরিদ্র জনগোষ্ঠী আছে তাদেরকে দিতে হবে। তো তাদেরকে না দিয়ে কি হচ্ছে, ট্রাস্টের লোকজন হচ্ছে নিজেরা টাকা মেরে দিচ্ছে। এরকম অনেক কাহিনী আপনারা পাবেন, যে একটা ট্রাস্ট ম্যানেজ করতে গিয়ে ট্রাস্ট থেকে যে ইনকাম সেটাকে অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারির কাছে না দিয়ে তারা হচ্ছে নিজেরা মেরে দিচ্ছে। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে ওই বেনিফিশিয়ারি যারা, তারা কিন্তু এটাতে মামলা করতে পারে, বা তারা কিন্তু এখানে আইনের আশ্রয় নিতে পারে। কারণ এখানে তারা সরাসরি কন্ট্রাক্টে পার্ট না হলেও তারা কিন্তু এখানে সুবিধা ভোগ করবে, এবং সুবিধা ভোগ করার জন্য তারা আইনত ভাবে কিন্তু এখানে তাদেরকে সুবিধা ভোগ করার জন্য এখানে আহ, দেওয়া হয়েছে, বা সুবিধাটা তাদের জন্যই অ্যারেঞ্জ করা হচ্ছে। তো ট্রাস্টের বেনিফিশিয়ারি স্ট্রেঞ্জার বা কন্ট্রাক্টের মূল পার্টের সাথে না থেকেও কিন্তু মামলা করতে পারে। আচ্ছা, আহ তারপরে পয়েন্ট আমি মানে এক্সপ্লেইন করে যাচ্ছি। তো ধরেন আমি কেস হিসেবে এক্সপ্লেইন করেছি, ধরেন একটা একটা হচ্ছে ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে ম্যারিজ বা বিয়ে রিলেটেড এমন একটা ঘটনা ঘটতে পারে যে একজন আহ, একজন আহ, ধরেন বড় লোকের মেয়ে, তো বড় লোকের মেয়ে সে হচ্ছে তার মানে মেয়েকে বিয়ে দেবে, একজন বড় লোক বা ধনী ব্যক্তি তার মেয়েকে বিয়ে দেবে। তো বিয়ে দিলে যেটা হবে যে আহ, তার একটা শর্ত দিয়ে দিল, একটা গরিব ঘরের ছেলেকে সে হচ্ছে জামাই বানাবে। তো গরিব ঘরের ছেলেটা কি হবে, যে গরিব ঘরের ছেলে তারও ধরেন এতিম, বা হচ্ছে তার নিজস্ব নিজে পায়ে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই। তো ঠিক আছে, তার কাছে তার মেয়েকে বিয়ে দেবে, তো এটা তো এমনি এমনি দিতে পারে না। একটা শর্ত দিয়ে দিল, শর্তটা কি, যে ওই মেয়ের একটা ভাই আছে, তো সেই ভাইকে হচ্ছে তার সাথে রাখতে হবে, ভাইকে তার সাথে রাখতে হবে, এবং তার সংসারের একজন করে তার ভাইকে সাথে রাখতে হবে। কারণ তার বাবার পক্ষে তার ভাইকে দেখা সম্ভব হচ্ছে না, সে বাইরে বাইরে থাকে। এরকম অ্যারেঞ্জমেন্ট যদি হয়, যেটা ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে বিয়ের ম্যারিজ অ্যারেঞ্জমেন্ট, যেখানে শুধুমাত্র বর আর মানে হাজবেন্ড আর ওয়াইফ পক্ষ থাকে না, সেখানে আরেকজন এরকম পার্টি চলে আসে, যে বেনিফিশিয়ারি পার্টি, যে এই বিয়ের জন্য তাকে হচ্ছে এই তার ভাইকে দেখতে হবে। অথবা হচ্ছে এমন একটা যদি কিছু হয় যে ঠিক আছে আমি বিয়ে দিচ্ছি তোমার সাথে, তো আহ, দেখাশোনা না, বরং তুমি হচ্ছে আরেকজনকে, এই আমি যে তোমাকে আমার মেয়ে দিচ্ছি, তো আমার আরেকটা মেয়ে আছে, তাকে হচ্ছে তোমাকে হাত খরচ দিতে হবে। এইরকম একটা শর্তাবলী যদি চলে আসে, তখন ওই যে যাকে সাহায্য করার জন্য এই ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টটা বা বিয়েটা করা হচ্ছে, সে কিন্তু চাইলে মামলা করতে পারে। কারণ তার সুবিধাটা এখানে কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর, এই যে একটা বিয়ে হচ্ছে, দুইটা পক্ষের মধ্যে যে সম্পর্ক হচ্ছে, সেই সম্পর্কের সুবিধাটা ওই ভাই বা যার বেনিফিট পাওয়ার কথা সে কিন্তু পাচ্ছে। কিন্তু এখানে এই ম্যারিজ কন্ট্রাক্ট কিন্তু শুধুমাত্র ওই হাজবেন্ড ওয়াইফ বা ওই ছেলে মেয়ের মধ্যে হলেও, এখানে কিন্তু স্ট্রেঞ্জার হিসেবে যার সুবিধা এক্সট্রা সুবিধা পাওয়ার কথা, সে কিন্তু যদি তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ঘটে বা সুবিধাটা না পায়, সে কিন্তু মামলা করতে পারে। আচ্ছা,
এজেন্টের কথা আপনারা শুনেছেন। এজেন্ট, এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি। যে প্রতিনিধি কি হয়, যে ধরেন আহ সে হচ্ছে কারো পক্ষে কাজ করে। তো কারো পক্ষে কাজ করে এখানে ধরেন এমন হতে পারে যে মিস্টার এ আর বি, এ আর বি দুইজন, দুইজনের মধ্যে একটা ব্যবসা বাণিজ্য হয় বা কিছু আদান প্রদান হয় বা একটা ফাংশনাল কিছু ঘটে থাকে। এ আর বি এর মধ্যে একটা কন্ট্রাক্ট আছে যে এ বি কে এইটা দেবে, তার এগেনস্টে বি এ কে ওইটা দেবে, এরকম একটা বিষয় কন্ট্রাক্ট আছে। তো এখন এ সরাসরি হচ্ছে কাজ করতে পারে না, কারণ সে ব্যস্ত থাকে, সে দূরে থাকে। সে হচ্ছে সি কে তার প্রতিনিধি নিয়োগ দিল যে যে কাজটা হয়েছে বা হবে সেটা হচ্ছে আমার পক্ষ থেকে সি ম্যানেজ করবে। তো এখন সি ম্যানেজ করবে, খালি খালি তো ম্যানেজ করতে পারে না, এখানে হচ্ছে সি সেখান থেকে একটা বেতন বা একটা কমিশন কিছু একটা পাবে। তো সেটা হচ্ছে এর সাথে সি এর একটা লেনদেন হতে পারে, কিন্তু মেইন যে কন্ট্রাক্ট, এ আর বি এর মধ্যে যে কন্ট্রাক্ট, সেখানে কিন্তু সি কোনো পার্টি না। তারপরও এখানে সে যেহেতু এর এজেন্ট হিসেবে কাজ করছে, সে সে এজেন্ট হিসেবে কাজ করে তার যেটা পাওয়ার কথা সেটা যদি সে না পায়, বা এখানে যদি তার অধিকারচ্যুত হওয়ার মতো কিছু ঘটে, তখন কিন্তু সে এই কন্ট্রাক্টের এগেনস্টে বা ওই মিস্টার এর এগেনস্টে কিন্তু মামলা করতে পারবে। তো একজন স্ট্রেঞ্জার, সে ট্রাস্টে বেনিফিশিয়ারি, ম্যানেজ বেনিফিশিয়ারি, এজেন্ট, এইরকম যদি রোল প্লে করে, তাহলে কিন্তু সে সেই কন্ট্রাক্টের সরাসরি পার্ট না হওয়া সত্ত্বেও সে কিন্তু মামলা করতে পারে। তো এই তিনটা এক্সেপশনাল কেস, যে স্ট্রেঞ্জার বা কন্ট্রাক্টের সাথে সরাসরি ভাবে জড়িত না এমন, এই সাধারণত তিনটা সেক্টর বা তিনটা জায়গা থেকে বা তিনটা রোল যারা প্লে করবে, বা সাধারণত এই তিনটা সিনারিতে যারা থাকবে, তারা কিন্তু কন্ট্রাক্টের সরাসরি পার্ট না হয়েও কিন্তু মামলা করতে পারে। আচ্ছা, এইবার আসেন যে টপিকটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, কারণ এটা কন্ট্রাক্টের খুব প্রাইম একটা কনসেপ্ট। সেটা হচ্ছে ভয়েড আর ভয়েডেবল কন্ট্রাক্ট। মানে আমরা এখন কন্ট্রাক্টের তো করা না করা, অ্যাকসেপ্টেন্স, অনেক কিছু নিয়ে আহ, মানে পড়ে আসছি। তো খুব ইম্পর্টেন্ট দুইটা টার্ম কন্ট্রাক্টের মধ্যে আছে, একটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট, একটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। তো আপনারা এই যে আইনের মধ্যে যে কিছু আনইউজুয়াল ওয়ার্ড পাবেন, কিছু নতুন ওয়ার্ড পাবেন, তো নতুন ওয়ার্ড যখন পাবেন তখন সেটার একটু বাংলা মানেটা জেনে নেবেন। তো বাংলা মানেটা জেনে নিলে হবে কি, যে অনেক মানে একটা আইনের বেশিরভাগ কনসেপ্টই কিন্তু তার যে শব্দার্থ বা মর্মার্থ সেটার সাথে কিন্তু মিলে যায়। যেমন ভয়েড মানে কি বলতে পারবেন কেউ? তার মানে বাতিল। হ্যাঁ, রাইট। ভয়েড মানে আর হচ্ছে বাতিল। ভয়েডেবল হচ্ছে বাতিল যোগ্য। হ্যাঁ, রাইট। একদম ঠিক কথা। ভয়েড মানে হচ্ছে বাতিল, যেটা শুরুতেই বাতিল। আর ভয়েডেবল মানে হচ্ছে বাতিল যোগ্য। তো এখন এই ভয়েড আর ভয়েডেবল এইটা, ভয়েড আর ভয়েডেবল কন্ট্রাক্ট, এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। কারণ এখানে কোন কন্ট্রাক্টটা শুরুতেই বাতিল আর কোন কন্ট্রাক্টটা শুরুতেই বাতিল ছিল না, কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যেটাকে বাতিল বলে গণ্য করা উচিত বা গণ্য করতে হবে, সেই রকম কন্ট্রাক্টকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। তো এই যে মানেটা, সেই মানেটার মতোই কিন্তু এটা কনসেপ্টটা, যে ভয়েড মানে হচ্ছে প্রথমেই যে কন্ট্রাক্টটা বাতিল, এইটার আর সামনে আগানোর কোনো রাস্তা নাই, বা এইটার আসলে কোনো ইলিগাল বা হচ্ছে কোনো লিগাল কোনো পরিচিতি নাই, লিগাল কোনো বেস নাই। আর ভয়েডেবল হচ্ছে প্রথমে বাতিল ছিল না, কিন্তু পরে এমন একটা ঘটনা ঘটছে বা এমন একটা কেস আমরা দেখেছি বা এমন একটা সিচুয়েশন অ্যারেস্ট করেছে, যেটার জন্য এই কন্ট্রাক্টকে বাতিল বলে গণ্য করতে হচ্ছে। তো স্যার আমার একটা ডেফিনেশন। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার বিফোর স্টাডি স্যার, এখানে যে একটা অ্যাকনলেজমেন্ট অ্যাজ এন এজেন্ট, এটা একটু বুঝিনি স্যার। স্যার আচ্ছা, এটা এই যে এখানে, হ্যাঁ, এই যে, স্যার, স্যার 4 নম্বর পয়েন্টে স্যার। হ্যাঁ, আমি ওই যে এজেন্টের কথা বললাম না, এজেন্টের কথা আমি বললাম না, যে এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি। আপনি কি ওই এজেন্টের আমি যে ডেসক্রিপশনটা বলেছি সেটা কি শুনেছেন, নাকি আপনি এখন জয়েন করলেন? না স্যার, এটা শুনতে পাইনি স্যার, একটু যদি কাইন্ডলি বলতেন স্যার। আচ্ছা, ওই জন্যই আর কি এখানে আমি, এজেন্ট হচ্ছে ধরেন এ আর বি, মিস্টার এ মিস্টার বি দুইজনের মধ্যে একটা কন্ট্রাক্ট হবে, সেটা যেই কন্ট্রাক্টে হোক না কেন। তো সেই কন্ট্রাক্টের মূল পার্টি হচ্ছে এই মিস্টার এ মিস্টার বি। এখন মিস্টার এ কি হচ্ছে, সে অনেক দূরে আছে, ব্যস্ত আছে। তো এ আর বি এর মধ্যে যে লেনদেন বা আদান প্রদান বা যে কাজটা হবে, সেই কাজটা এ সরাসরি করতে পারছে না। তো করতে না পারে পেরে কি হলো, সে হচ্ছে সি কে নিয়োগ দিলাম তার প্রতিনিধি হিসেবে, তার এজেন্ট হিসেবে, যে আমি যেহেতু কাজটা করতে পারছি না, তুমি আমার হয়ে, আমি ইনস্ট্রাকশন দেবো, সি হচ্ছে সেই কাজটা করে দেবে বা সেই কাজটা তুলে দেবে। বা সি হচ্ছে
অ্যাজ ইফ এ হিসেবে বি এর সাথে এই সমস্ত লেনদেন বা সমস্ত কাজ করবে। তো এখন সি কিন্তু এর এজেন্ট হিসেবে কাজ করছে, ওই এ আর বি এর মধ্যে যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের সরাসরি পার্টি কিন্তু সি না। তো সরাসরি পার্টি সি না হয়েও এখানে কিন্তু সি যে এর সাথে যে কাজ করছে এই জন্য কিন্তু সির একটা কমিশন বা হচ্ছে বেতন কিছু একটা প্রাপ্য। তো এখন সি কে দিয়ে কাজ করিয়ে এই যদি তাকে তার প্রাপ্যটা না দেয়, তাহলে কিন্তু ওই কন্ট্রাক্টের সরাসরি পার্টি না হয়েও সে কিন্তু ওই কন্ট্রাক্টের জন্য বা ওই কন্ট্রাক্টের এগেনস্টে হাইকোর্টে বা রেলিভেন্ট কোর্টে কিন্তু মামলা করতে পারবে। তো এজেন্টের অ্যাকনলেজমেন্ট অ্যাজ এ এজেন্ট, তারপর হচ্ছে যে অ্যাসাইনি অফ এ কন্ট্রাক্ট, সব একই জিনিস। যে কেউ যদি কারো প্রতিনিধি হিসেবে কাজ করে, প্রতিনিধি আসলে একটা কন্ট্রাক্টের মেইন পার্টি বলা হয় না প্রতিনিধিকে। তো মেইন পার্টি না হয়েও সে কিন্তু ইনডাইরেক্ট সাবসিডিয়ারি, ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি আর কি। যে প্রতিনিধি হিসেবে কাজ করে কিছু তো পাচ্ছে, কিছু পাওয়ার আশাতে কাজটা করছে, তো সেটা যদি সে না পায়, তাহলে সে ওই কন্ট্রাক্টের সরাসরি পার্টি না হয়েও কন্ট্রাক্টের এগেনস্টে কিন্তু মামলা করতে পারবে। বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা ভয়েড অ্যান্ড ভয়েডেবল কন্ট্রাক্টে ছিলাম। তো ডেফিনেশন আমি অলরেডি বলে ফেলছি। ডেফিনেশন আসলে সেভাবে মানে মুখস্থ করতে হবে এমন কিছু না, আমি যেটা কনসেপ্ট বললাম সেটাই আসলে ডেফিনেশন। যে যেটা প্রথম দিকেই বাতিল বা প্রথমেই বাতিল আর সামনে আগানোর কোনো অপশন নাই, সেটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। আর যেটা হচ্ছে আহ প্রথমে বাতিল ছিল না, কিন্তু পরে এমন একটা সিনারিও হলো যে বাতিল করতে হচ্ছে সেটাকে, বা বাতিল বলে গণ্য করতে হচ্ছে, তখন আমরা সেটাকে বলছি ভয়েডেবল। তো ডেফিনেশন আমরা পড়লাম রাইটস অ্যান্ড অব্লিগেশন। রাইটস অ্যান্ড অব্লিগেশন বলতে যেটা বোঝানো হয় যে দায় দায়িত্ব, মানে একটা কন্ট্রাক্ট যখন কেউ করে তখন সেটার এগেনস্টে কারো কিছু অধিকার সৃষ্টি হয়, কিছু দায় সৃষ্টি হয় যে আমাকে এই কাজটা করতে হবে এই কন্ট্রাক্ট এগেনস্টে। অথবা হচ্ছে একটা অব্লিগেশন সৃষ্টি হয় যে আমাকে এটা দিতে হবে, একটা কিছু একটা করতে হবে। আর একটা রাইটস তো ক্রিয়েট হয় যে এইটা আমি করলাম, এটা এগেনস্ট আমি এটা পাবো। তো রাইটস এন্ড অব্লিগেশনটা কি হবে ভয়েড অ্যান্ড ভয়েডেবলের জন্য? ভয়েড কন্ট্রাক্টের জন্য যেহেতু এটা প্রথমেই বাতিল, এখানে রাইটস অব্লিগেশনে কোনো জায়গা নেই। এখানে যে আমি হচ্ছে কেউ দায় স্বীকার করা বা হচ্ছে রাইটস ক্লেম করা, এটা কোনো প্রশ্নই আসবে না। কিন্তু এখানে এখানে ভয়েডেবল কন্ট্রাক্টে যেটা হয়, ভয়েডেবল কন্ট্রাক্টে যেটা হয় যে প্রথমে কিন্তু এটা বাতিল ছিল না। তো প্রথমে যখন বাতিল ছিল না তখন কিন্তু সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল। তো পরে যদি একটা ঘটনা ঘটে, যে আমার একটা সিনিয়র, পরে আমরা এক্সাম্পলে আসবো, তো পরে যদি কোনো একটা ঘটনার জন্য হচ্ছে এটাকে বাতিল করতে হয়, তাহলে যে এটাতে ক্ষতিগ্রস্ত হলো সে কিন্তু তার রাইটস নিয়ে আদালতের কাছে ক্লেম করতে পারবে। যে এইটা আমাকে বলা হয়েছিল, এটার আমরা পরে আসবো যে ভয়েডেবল কেন হয়, এটার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন কারণে হচ্ছে বাতিল হতে পারে একটা কন্ট্রাক্ট শুরু হওয়ার পরে। তো সেই বাতিল যে কারণে হয়েছে সেটা যদি কোন একটা পার্টিকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে যে পার্টি সেখানে দোষ ছিল না, বা সেই পার্টিকে অন্যভাবে এখানে আনা হয়েছে, তখন কিন্তু সেই পার্টি তার রাইটস নিয়ে বা তার অধিকার নিয়ে আহ যদি মামলা করতে চায় করতে পারে, এবং তার রাইটস নিয়ে কিন্তু সেটা ক্লেম করতে পারে কোর্টের কাছে। আচ্ছা, ডিক্লারেশন অফ ভয়েডিং এটা হচ্ছে মানে আমি একটা কন্ট্রাক্ট যে ভয়েড বা বাতিল বা বাতিল যোগ্য, এটা ডিক্লেয়ার করার একটা বিষয় থাকে আর কি। যে বাতিল বা বাতিল কি না এটা ডিক্লেয়ার করার বিষয়টা কখন আসে এখানে। ভয়েড কন্ট্রাক্টের ক্ষেত্রে এরকম কোনো ডিক্লারেশন আসবেই না, আসার দরকারই নাই। কারণ ধরেন একজন কি করলো, একটা চোরা কারবারি করার জন্য কন্ট্রাক্ট করলো। এখন চোরা কারবারি করার জন্য কন্ট্রাক্ট করলো, সেটা তাদের মধ্যে তারা নিজেরা কন্ট্রাক্ট বলতেছে, কিন্তু এটা ইলিগাল একটা অ্যাক্টিভিটিস এর জন্য যেহেতু কন্ট্রাক্ট, এটা প্রথমেই বাতিল। এখানে বাতিল বলে গণ্য মানে ঘোষণা করার আর কিছু নাই, এটা তার ন্যাচারই হচ্ছে বাতিল একদম। কিন্তু হচ্ছে আহ যদি এমন হয় যে তারা চোরা কারবারি না, কিন্তু হচ্ছে একটা বৈধ কাজের জন্যই হচ্ছে কন্ট্যাক্ট করেছে, কিন্তু যে বৈধ কাজের জন্য কন্ট্যাক্ট করেছে তার কিছু শর্তাবলীতে সমস্যা হয়েছে, সেই জন্য পরবর্তীতে তারা কন্ট্রাক্টটা বাতিল করতে বাধ্য হয়েছে। তো তখন কি হবে, তখন কিন্তু কি কারণে বাতিল করতে হলো সেই রকম একটা ডিক্লারেশন কিন্তু তাদেরকে দিতে হবে। তো সেই জন্য ভয়েড কন্ট্রাক্টের ডিক্লারেশনের কোনো দরকার নাই, কিন্তু ভয়েডেবল কন্ট্রাক্টে কি কারণে বাতিল হলো সেটা একটা ডিক্লারেশন কিন্তু জানা দরকার আছে, এবং সবারই কিন্তু সেটা ডিক্লারেশনটা পাওয়ার অধিকার আছে। রিফান্ড মানে কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি কোনো ক্ষতিগ্রস্ত কিছু হয়, কেউ হয়, তাহলে তার এগেনস্টে সে কোনো রিফান্ড ক্লেম করবে কিনা বা হচ্ছে কোনো ক্ষতিপূরণ পাবে কিনা, এরকম একটা বিষয় যদি থাকে। বাতিল কন্ট্রাক্ট তো বাতিল কন্ট্রাক্ট, এখানে রিফান্ডের কোনো ইস্যু নাই। তো আর ভয়েডেবল কন্ট্রাক্টে কি হয় যে প্রথমে তো সুন্দরভাবে কন্ট্রাক্টটা শুরু হয়েছে সবার টার্মস এন্ড কন্ডিশন জেনে, তো এমন একটা সিচুয়েশন আসছে
যে যার ক্ষতি হয়েছে তার সেখানে কোনো দায় ছিল না বা হাত ছিল না, তাকে সেখানে অন্যভাবে ঢুকানো হয়েছে, তখন সে কিন্তু রিফান্ডটা ক্লেম করতে পারবে। কিন্তু তার জন্য তাকে কোর্টের কাছে নিজেকে ক্লিয়ার করতে হবে যে এখানে যে ঘটনাটা ঘটেছে তার জন্য সে দায়বদ্ধ ছিল না বা তার কোনো দায় ছিল না। তো এই কয়েকটা পয়েন্ট হচ্ছে ভয়েড আর ভয়েডেবল কন্ট্রাক্টের মানে মূল পার্থক্য। তো আপনারা দেখছেন যে এখানে যেগুলো বলা হয়েছে সেগুলো সবকিছুই কমন সেন্সের উপর ভিত্তি করে করা হয়, যে এগুলো থেকে যদি প্রশ্ন আসে তাহলে ইজিলি বলতে পারবেন যে ভয়েড কন্ট্রাক্টে আসলে চিন্তা ভাবনার কোনো বিষয় নেই, এটা বাতিল। কন্ট্রাক্ট বাতিল মানে সবই বাতিল। আর ভয়েডেবলের জন্য কিছু মানে কনসিডারেশন, কনসিডারেশন মানে ওই কনসিডারেশন না যে দেনা পাওয়া কনসিডারেশন না, এটা হচ্ছে একটা চিন্তা ভাবনা বা হচ্ছে জাজমেন্টের বিষয় থাকে যে পাওয়া যাবে কি যাবে না। আচ্ছা, ভয়েড আর ভয়েডেবল কন্ট্রাক্ট নিয়ে আমরা মানে আরো আলোচনা করব সামনে, সামনে বলতে আজকেই আলোচনা করব। তো এখানে দেখেন এখন এই যে কন্ট্রাক্ট যে করবেন, কন্ট্রাক্ট কি মানে সবার সাথে করা সম্ভব, এইটা একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। তো কন্ট্রাক্ট হচ্ছে মানে যে কেউ কন্ট্রাক্টে এন্টার করতে পারে, যা যে কারোর সাথে কন্ট্রাক্ট করা যেতে পারে, এইটাতে তেমন কোনো বিধিনিষেধ নাই। কিন্তু কিছু পার্সন আছে বা কিছু জায়গা তৈরি করা হয়েছে বা কিছু সেগমেন্ট বা কিছু সেক্টর তৈরি করা হয়েছে, কিছু সিচুয়েশন তৈরি করা হয়েছে, সেইখানে হচ্ছে কন্ট্রাক্ট আসলে করা যাবে। তার মধ্যে প্রথমেই আছে একজন মাইনর। মাইনর বলতে একটা দেশের, প্রত্যেকটা দেশে কিছু নিজস্ব আইন থাকে যে একটা নির্দিষ্ট বয়স সীমার নিচে যারা বাস করে বা থাকে, একটা নির্দিষ্ট বয়সের নিচে, বাংলাদেশে 18 বছরের নিচে, তাদেরকে মাইনর বলা হয়। তারা হচ্ছে ম্যাচিউরড না বা অ্যাডাল্ট না, 18 বছরের উপরে তাদেরকে হচ্ছে অ্যাডাল্ট বলা হয়। তো মাইনরের সাথে কোনো কন্ট্যাক্ট করা যাবে না। এইটারও আবার কিন্তু কিছু এক্সেপশন আছে, কিছু আলাদা কিছু বিষয় আছে যেখানে মাইনরের সাথে কন্ট্যাক্ট করলে সেটা মানে আইনগতভাবে নিষিদ্ধ হবে না। সেটা আমরা একটু পরে আসবো। কিন্তু ইন জেনারেল মাইনরের সাথে কন্ট্যাক্ট করা যাবে না, যদি কন্ট্যাক্ট করা হয় সেটা হচ্ছে প্রথমেই বাতিল বলে গণ্য হবে। আনসাউন্ড মাইন্ড। আনসাউন্ড মানে হচ্ছে, সাউন্ড মানে হচ্ছে এখানে গান বাজনা মানে শব্দ না, সাউন্ড মানে হচ্ছে ভালো মানে সুস্থ। আনসাউন্ড সুস্থ, সাউন্ড মানে হচ্ছে সুস্থ, আর আনসাউন্ড মানে হচ্ছে অসুস্থ। তো আনসাউন্ড মাইন্ড মানে সোজা কথা তার মেন্টালি ডিসঅর্ডারে ভুগছে বা মেন্টালি ডিসেবল, সে সুস্থভাবে কোনো কিছু চিন্তা করার অবস্থাতে নাই। যাকে আমরা মানে যদি পাগলামি করা বলে থাকি আর কি, সেটাকে ভদ্র ভাষায় বলা হয় আনসাউন্ড মাইন্ড। তো একজন আহ অসুস্থ মেন্টালিটির ব্যক্তি, সে সুস্থভাবে কোনো কিছু চিন্তা করতে পারছে না, তার সাথে আসলে কন্ট্যাক্ট করা সম্ভবই না। কাজে একজন আনসাউন্ড মাইন্ড পার্সনের সাথে সে কিন্তু কোনো কন্ট্যাক্টে এন্টার করার জন্য কম্পিটেন্ট। কম্পিটেন্ট মানে হচ্ছে যোগ্য বা অযোগ্য, কম্পিটেন্ট মানে হচ্ছে যোগ্য। তো আনসাউন্ড মাইন্ডের কোনো ব্যক্তি সে কিন্তু এই কন্ট্রাক্টে এন্টার করার জন্য কোনো যোগ্যতা রাখে না। এই আনসাউন্ড মাইন্ডেরও আবার হচ্ছে কিছু এক্সেপশন আছে, আমরা পরে আসতেছি। ডিসকোয়ালিফাইড পার্সন বাই এনি ল, মানে কারোর সাথে কোনো মামলা চলতেছে, সে হচ্ছে কয়দিন পর জেলের ভাত খাবে, তার মাথার উপর অনেক মামলা ঘুরতেছে, তার সাথে সাধারণত কন্ট্রাক্টে যাওয়া ঠিক না। যদি যাওয়া হয় এটা কিন্তু পরে বাতিল কন্ট্রাক্ট হিসেবে গণ্য হতে পারে। যে আইনের দৃষ্টিতে যে হচ্ছে ডিসকোয়ালিফাইড, যে আইন তাকে মানে কিছু ক্ষেত্রে ডিসকোয়ালিফাইড করে রেখেছে, সে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, তারপর মামলা চলতেছে। তো এই ধরনের পার্সনের সাথে কন্ট্যাক্ট যদি করা হয় সেটা পরবর্তীতে বা সেটার এগেনস্টে কেউ যদি মামলা করে তাহলে কিন্তু সেই মামলা নাও টিকতে পারে। তাহলে যে মামলা ল দ্বারা এনফোর্সিয়েবল না, সেই কন্ট্রাক্ট আসলে ভয়েড বা বাতিল। তাই ল দ্বারা বা আইন দ্বারা ডিসকোয়ালিফাইড পার্সন যদি কেউ থাকে তার সাথে আসলে কন্ট্যাক্ট করা সম্ভব হয় না। আচ্ছা, এই যে সাউন্ড মাইন্ড মানে আসলে আমি ইজিলি বলে দিলাম যে একজন অসুস্থ মেন্টালিটির ব্যক্তি বা যে সুস্থ চিন্তা ভাবনা করতে পারে না বা পাগল, আমরা যাকে মানে একটু বাজে ভাষায় বলতে বা সরল ভাষায় বলতে পাগল আমরা বলি, তো তার সাথে যে কন্ট্যাক্ট করা যাবে না সহজে বলে দিলাম। কিন্তু এখানে আবার কিছু প্যাচ আছে। প্যাচটা হচ্ছে আইন তো মানে করা হয় কি সমস্ত ফাঁক ফোকর কে মাথায় রেখে। তো এখানে কিছু পয়েন্ট আছে বা দুইটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে একজন অসুস্থ মেন্টালিটির ব্যক্তি সে কি হয় যে যারা পাগলামি করে বা যাদের অসুস্থতা আছে তারা একটা সময় কিন্তু সুস্থ আচরণ করে। যে ধরেন বছরে 12টা মাস, 12টা মাসের মধ্যে এমন একটা মাস যে ধরেন ওয়েদারের উপর ডিপেন্ড করে, অনেক গরম পড়েছে, অনেক তার জন্য প্রতিকূল পরিবেশ, তখন সে কিন্তু অসুস্থ ফিল করে, তখন সে সুস্থ চিন্তা ভাবনা করতে পারে না। কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে বা একটু আবহাওয়া মানে অনুকূলে থাকলে বা একটা ভালো জায়গা থাকলে সে কিন্তু আবার সাধারণ আচরণ করে। তো এখানে একটা জায়গা রাখা হয়েছে যে একজন অসুস্থ ব্যক্তি যখন সুস্থ থাকবে
মানে মেন্টালিটির দিক থেকে, তখন তার সাথে কন্ট্যাক্ট করলে সেটা কিন্তু ভ্যালিড কন্ট্যাক্ট হিসেবে গণ্য হবে। তো এখন এই যে সে আহ, যে অসুস্থ ব্যক্তি, সে কখন সুস্থ ছিল এইটা কে বিচার করবে? এইটা হচ্ছে একটা জাজমেন্টাল বিষয় আসলে। এখানে এখানে এই আমাকে হচ্ছে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। আর যদি কেউ চায় যে এরকম করতে, উল্টাটাও হতে পারে, যে ধরেন আমি যেটা বললাম যে একজন অসুস্থ ব্যক্তি সুস্থ থাকার সময়, ওই সুস্থ থাকার সময় কন্ট্যাক্ট করলে সেটা ভ্যালিড হবে। আর একজন সুস্থ ব্যক্তি সে হচ্ছে যখন অসুস্থ অবস্থায় থাকবে না, মানে ধরেন যদি উল্টাটা হয় যে একজন সুস্থ ব্যক্তি সে মাঝে মাঝে হচ্ছে তার এরকম মেন্টালিটি বা এরকম ডিসঅর্ডার দেখা দেয়, তো সুস্থ ব্যক্তি যখন এই মেন্টালি ডিসঅর্ডার দেখা দেবে তখন তার সাথে কন্ট্যাক্ট করা যাবে না। আর একজন অসুস্থ ব্যক্তি যখন সে মেন্টালি স্টেবল থাকবে তখন তার সাথে কন্ট্যাক্ট করা যাবে। তো এইটা আসলে একটা জাজমেন্টাল বিষয় যে কে কখন সুস্থ কে কখন অসুস্থ, এইটা তার সাথে যে কন্ট্যাক্ট করছে তাকে ওই রিস্কটা নিয়ে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে। আর যেহেতু কন্ট্রাক্টটা আসলে আমরা পড়ছি যে এখানে আহ, আইন দ্বারা এনফোর্সেবল করার একটা বিষয় আমরা পড়ছি, তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যখন মেন্টালি কেউ মানে ডিসঅর্ডারে থাকে তার তো অবশ্যই একটা চিকিৎসা হতে থাকে। তো এই চিকিৎসকের কাছ থেকে একটা সার্টিফিকেশন নিতে হবে যে সে এই যে এই 2 মাস হচ্ছে সে যে মেন্টালি ডিসঅর্ডারে নাই, সে মেন্টালি সুস্থ আছে এখন, এরকম একটা সার্টিফিকেট কিন্তু ডাক্তারের কাছ থেকে নিয়ে নিতে হবে। আর যদি উল্টোটাও হয় যে একজন সুস্থ ব্যক্তি যখন সে অসুস্থ হচ্ছে তখন কোন সময় অসুস্থ ছিল আর কোন সময় সুস্থ ছিল, এরকম একটা সার্টিফিকেশনে কিন্তু আসলে ডাক্তারের কাছ থেকে নিয়ে নিতে হবে। মানে সেই ব্যক্তি মেন্টালি ডিসঅর্ডার থাকুক বা না থাকুক, তার সাথে যখন কন্ট্যাক্ট করা হবে সে তাকে তখন সুস্থ থাকতে হবে, এবং সে যে তখন সুস্থ এটার জন্য একটা সার্টিফিকেশন কিন্তু ডাক্তারের কাছ থেকে বা মেডিকেলদের কাছ থেকে কিন্তু নিয়ে নেওয়াটা জরুরি। কারণ সেইটা দেখিয়ে হচ্ছে পরবর্তীতে ক্ষতিপূরণ পাওয়া বা নিজের পক্ষে রায় ঘোষণা করা বা ল দ্বারা এনফোর্সেবল করার একটা বিষয় কিন্তু চলে আসে। আচ্ছা, আমরা এই যে একটা একটু আগে পড়লাম যে ভয়েড আর ভয়েডেবল কন্ট্রাক্ট। এখন ভয়েড কন্ট্রাক্ট মানে প্রথমেই হচ্ছে বাতিল বলে গণ্য হবে এরকম কন্ট্রাক্ট কি 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 কারণে প্রথমেই বাতিল বলে দেওয়া যাবে একটা কন্ট্রাক্টকে? তো যেমন হতে পারে যে ল্যাক অফ কম্পিটেন্স, মানে হচ্ছে এই যে আমি যেটা বললাম যে মাইনরের সাথে আপনি কন্ট্যাক্ট করে ফেলছেন, তো সে যে মাইনর সবাই জানে এবং তার যে 18 বছর বয়স হয়নি, তার কোনো সার্টিফিকেটই সবকিছুই বলছে সে 18 বছর বয়স হয় নাই, কাজেই একটা মাইনরের সাথে কন্ট্যাক্ট করলে সেটা প্রথমেই বাতিল। আচ্ছা, ধরেন আহ, একটা কিছু ভুল হয়েছে, মানে তারা আপনারা একজনের সাথে কন্ট্যাক্ট করলেন যে এই যে আমরা ধরেন তারা কুষ্টিয়া যাবে, কুষ্টিয়াতে গিয়ে একটা জায়গায় তেলের সন্ধান পাওয়া গেছে, যে একটা গবেষণায় পাওয়া গেছে বা একজন বলতেছে যে ভাই কুষ্টিয়াতে গিয়ে এই একটা জায়গা আছে, সেই জায়গা আমরা যদি খোঁড়াখুড়ি করি, সেখানে যদি আমরা কিছু একটা ইনভেস্ট করি, আমরা কিন্তু সেখান থেকে তেল উত্তোলন করতে পারবো। এরকম একটা ঘটনা বা এরকম একটা কয়জনের মধ্যে একটা মানে পসিবিলিটি তৈরি হয়েছে। তো পরে দেখা গেল যে আসলে আহ, ওই জায়গাতে আসলে তেল তো দূরের কথা, কোনো রকম খনিজ পদার্থই ওখানে আসলে ছিল না। তো এখন যেখানে যেটা নাই সেইটার এগেনস্টে যদি কোনো কন্ট্যাক্ট করা যায়, সেটাকে প্রথমেই হচ্ছে বাতিল কন্ট্যাক্ট হিসেবে গণ্য করতে হবে। এখানে ভয়েডেবল বা বাতিল যোগ্য হওয়ার কিছু নাই। এখানে মানে আহ, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে বা যারা ভূতাত্ত্বিক গবেষক, তারা তো আসলে বলতেই পারবে যে কোথায় কোনটা পাওয়া যায়। তো দুইজন বন্ধু হচ্ছে সে অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে সে একটা কন্ট্রাক্টে যেতে চাইলো, কিন্তু আসলে সেইখানে আসলে সে তারা যে ফ্যাক্টের উপর ভিত্তি করে কন্ট্রাক্টটা করতে চাইলো এই বিজনেস কন্ট্রাক্টটা, সেটা আসলে কোনো কালে এক্সিস্টই করতো না। বা এই যে তারা মনে করছে যে এই যে তেল পাওয়া যাবে, এটা হচ্ছে এই মনে করাটা হচ্ছে ভুল ছিল। তো এই ভুল একটা ফ্যাক্টের উপর ভিত্তি করে যদি কন্ট্রাক্ট করা হয় তখন সেটা প্রথমেই বাতিল বলে গণ্য হয়। আচ্ছা, কনসিডারেশনের কথা তো আমরা পড়েছি, জেনেছি যে কনসিডারেশন হচ্ছে যে যখন একটা কন্ট্রাক্ট করা হবে তখন একটা পার্টি, দুই পার্টির মধ্যে কিছু দেনা পাওনা হবে, তো এই দেনা পাওনা বা করা না করা সেটা হচ্ছে কনসিডারেশন। সেটা যদি ইলিগাল হয় সেটা প্রথমেই বাতিল। যে দেখা গেল যে অস্ত্রর চোরাচালান বা হচ্ছে মিস্টার এ আর বি এর মধ্যে কন্ট্রাক্ট হচ্ছে যে এই অবৈধ অস্ত্র চোরাচালানের একটা বিষয়, যে একজন টাকা দেবে একজন অবৈধ অস্ত্র তাকে সাপ্লাই দেবে, এই ধরনের কন্ট্রাক্ট প্রথমেই হচ্ছে বাতিল কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, কনসিডারেশন থাকবে একটা কন্ট্রাক্টে, আপনারা যদি স্লাইডটা দেখে থাকেন বা পড়ে থাকেন আপনারা দেখবেন যে একটা কন্ট্রাক্ট হতে গেলে কনসিডারেশন কিন্তু মাস্ট। যে দুইটা পার্টির মধ্যে কন্ট্রাক্ট হবে,
দুইটা পার্টি হচ্ছে কেউ একটা মানে কিছু না কিছু পাবে, মানে একটা বেনিফিট পাবে আর কি দুইটা পার্টি। তো কনসিডারেশন ছাড়া যদি কোনো কন্ট্রাক্ট হয় সেটা কিন্তু প্রথমেই বাতিল। তাহলে কন্ট্রাক্টটা কিসের কন্ট্রাক্ট? কোনো এরকম কনসিডারেশন ছাড়া কোনো কন্ট্রাক্ট তো হতে পারবে না। তারপরেও কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশন আমরা গত ক্লাসে পড়েছি, আপনারা পিছনের স্লাইডটা দেখবেন যে কিছু কিছু জায়গায় যে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন যখন হয়, কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসার জন্য যখন কেউ কাউকে কিছু গিফট করে, আহ তারপর হচ্ছে একটা ঋণ, একটা ডেট নিয়েছে, একটা ঋণ নিয়েছে, লোন নিয়েছে, সেই লোনটা পে করার সময়ই চলে গেছে, সময় চলে 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 যাওয়ার পরও হচ্ছে পেমেন্ট করার বিষয়গুলো, এইসব ক্ষেত্রে কনসিডারেশন না থাকলে কিন্তু কন্ট্রাক্টটা ভ্যালিড হয়। কিন্তু সাধারণ ক্ষেত্রে কোনো কনসিডারেশন ছাড়া যদি কোনো কন্ট্রাক্ট করা হয় সেটা প্রথমেই বাতিল বলে গণ্য করা হয়। আচ্ছা, দুইজন মানে অ্যাডাল্ট কারোর মধ্যে বিয়ে করা, এখন তারা হচ্ছে সবাই নিজেরা সম্মত হয়ে বিয়ে করবে। তো সেই ম্যারিজ যখন হবে, সেই ম্যারিজের ঘটনা ঘটার এইটাতে কেউ যদি বাধা দেয়, তখন কিন্তু এইটা কিন্তু একটা ভয়েড, একটা বাতিল কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। যে কেউ যদি হচ্ছে বিয়ে যখন হবে দুইজনের মধ্যে, দুইজনের সম্মতিতে, সে বিয়েতে কেউ যদি বাধা দেয়, তাহলে এটা কিন্তু যে এই বিয়ে আমরা ভাঙবো, ভাঙার জন্য দুইটা পার্টি হচ্ছে কন্ট্রাক্ট করলো, এইটা কিন্তু প্রথমে বাতিল কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না, ইনভ্যালিড। তারপর হচ্ছে ধরেন কেউ একটা একটা কিছুতে হেরে গিয়ে সে হচ্ছে মামলা করবে, মানে একটা ক্ষতি ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়ে সে হচ্ছে মামলা করবে। এখন মামলা করা কিন্তু সবার অধিকার, যে আমার আপনার সবার অধিকার আছে কিন্তু আমার ক্ষতিপূরণটাকে আহ মানে ক্ষতিপূরণ চেয়ে মামলা করা বা কোর্টের কাছে যায়, সবার অধিকার। এই মামলা করা থেকে কেউ যদি তাকে বিরত রাখতে কোনো কন্ট্রাক্ট করে, সেটা কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হবে না, সেটা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য করতে হবে। আচ্ছা, মানে অনিশ্চিত একটা কাজের জন্য কেউ যদি কন্ট্যাক্ট করে, যে ধরেন চাঁদ থেকে হচ্ছে চাঁদের মাটি হচ্ছে নিয়ে আসবে, আমি একজনকে টাকা দেবো, সে আমাকে চাঁদের মাটি এনে দেবে। তো এইটা কিন্তু একটা আনসার্টিন ঘটনা, এটা কিন্তু অনিশ্চিত, এটা কিন্তু হতেও পারে নাও হতে পারে, এরকম হতেও পারে নাও হতে পারে, এরকম একটা কন্ট্রাক্ট যদি করা হয়, এইটাকে কিন্তু আসলে ভ্যালিড কন্ট্রাক্ট বলা হয় না, এটাকে ইনভ্যালিড বা ভয়েড কন্ট্রাক্ট হিসেবে কিন্তু গণ্য করা হয়। একইভাবে এই যে চাঁদের মাটি আনা, এটা কিন্তু অনেকটা ইম্পসিবল কন্ট্রাক্টে, মানে কাছাকাছি কিছু টার্ম আছে। তো একই এক্সাম্পল দিয়ে বিভিন্ন টার্মিনোলজি হচ্ছে এক্সপ্লেন করা যায়। তো চাঁদের মাটি এনে দেওয়া, মঙ্গলের মাটি এনে দেওয়া, সেখানে সেটা কিন্তু একটা অনেকটা ইম্পসিবল একটা ঘটনা, যে আমার সেই ক্যাপাসিটি আছে কিনা, সেটা অবশ্যই আমার সাথে যে কন্ট্যাক্ট করবে সে বোঝার কথা, বুঝবে। তো ইম্পসিবল বা সম্ভব না এমন কোনো ঘটার জন্য কোনো কন্ট্যাক্ট করা হলে সেটা কিন্তু ইনভ্যালিড কন্ট্রাক্ট বা হচ্ছে ভয়েড কন্ট্রাক্ট। আর ফাইনালি হচ্ছে যদি জুয়া খেলার জন্য কোনো কন্ট্রাক্ট করা হয়, যেটা হচ্ছে আপনারা ক্রিকেটে আমরা দেখে থাকি, ফিক্সিং, স্পট ফিক্সিং বলেন, ম্যাচ ফিক্সিং বলেন। তো সেই ফিক্সিং করার জন্য যদি কোনো কন্ট্রাক্ট করা হয়, সেটা কিন্তু অবশ্যই ইনভ্যালিড বা ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। এখন এগুলার জন্য ওই যে আমরা পড়ে আসলাম যে যেটাকে আমরা প্রথমেই বাতিল করে দিচ্ছি, সেই কন্ট্রাক্টে এগেনস্টে কেউ যদি কারো যদি কোনো ক্ষতি হয়, কারো যদি কোনো সমস্যা হয়, সে কিন্তু ওই ক্ষতিপূরণ চাওয়ার তার কোনো অধিকার নেই, কারণ এটা প্রথমেই বাতিল, এবং বাতিল কন্ট্রাক্টটা সামনে আগানোর কোনো সম্ভাবনাই নাই। আচ্ছা, আমি যেগুলা এক্সপ্লেন করছি সেগুলা মানে আমি এক্সাম্পল গুলা এক্সপ্লেন করে যাচ্ছি এবং আপনাদেরকে আহ, একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি, প্লাস আমার স্লাইডেও আছে। আপনারা লেকচারটা মাথায় রেখে যখন পড়বেন তখন কানেক্ট করার চেষ্টা করবেন যে কি আলোচনা হয়েছিল আর এখানে এক্সাম্পলটা কি আছে। তো আমার মনে হয় যে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এগ্রিমেন্ট বাই ওয়ে অফ ওয়েগার, এটা এরকম একটা টার্ম আপনাদের এই কন্ট্রাক্টের মধ্যে আছে। ওয়েগার মানে হচ্ছে জুয়া খেলা, আমি অলরেডি আলোচনা করে ফেলছি যে জুয়া খেলা বা হচ্ছে গ্যাম্বলিং বা ফিক্সিং, এইসব উদ্দেশ্যে যখন একটা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট করা হয়, সেটা কিন্তু প্রথমেই বাতিল কন্ট্রাক্ট বা ইনভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, আমাদের ক্লাস শেষ না, এটা হচ্ছে এই স্লাইডটা শেষ, আমি এই স্লাইডটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো এই স্লাইডে আমরা মোটামুটি মোর দেন 50% কন্ট্রাক্ট, একটা মোর দেন 50% কভার করে ফেলেছি। এখন আমি আরেকটা স্লাইড শেয়ার করব, সেটাতে যদি একটা স্লাইডে দিলে একটু বড় হয়ে যায়, সেই জন্য আমি আরেকটা স্লাইড ডেভেলপ করছি।
আচ্ছা, নতুন স্লাইডটা তো দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা মানে কন্ট্রাক্ট অ্যাক্টের মোটামুটি একটা সিগনিফিকেন্ট পার্ট শেষ করে ফেলেছি। তো এখন আমরা যেগুলো পড়বো সেগুলো এক্সপ্লেনেটরি পার্ট, মানে আমরা এতক্ষণ যা পড়লাম বা এই দুইটা ক্লাসে বা এতক্ষণ যা পড়লাম এই আড়াইটা ক্লাস মিলিয়ে, সেগুলো হচ্ছে মোটামুটি মানে মেইন পয়েন্ট গুলা। সেখান থেকেই আসলে মেইন কোশ্চেন গুলো আসে। তো এই কন্ট্রাক্ট অ্যাক্টকে আবার ভাঙা হয়েছে বিভিন্ন ভাবে, অনেকভাবে এক্সপ্লেন করা হয়েছে। সেই এক্সপ্লেনেশন গুলো আমরা এখন দেখার চেষ্টা করবো। যেমন ধরেন এই যে মাইনরস, আমরা বললাম যে মাইনরের সাথে কন্ট্রাক্ট করা, যদি কোনো কন্ট্রাক্ট করা হয় সেটা প্রথমেই বাতিল, ভয়েড কন্ট্রাক্ট, ইনভ্যালিড কন্ট্রাক্ট। কিন্তু এই যে তাও বলে আবারও বলেছি বা এর সাথে বলেছি যে কিছু কিছু ক্ষেত্র আছে বা কিছু কিছু সিনারিও আছে বা কিছু কিছু আহ মানে কিছু কিছু ব্যাপার ঘটে যখন আসলে মাইনরের সাথে কন্ট্যাক্ট করাটা বাতিল কন্ট্যাক্ট হিসেবে গণ্য করা হয় না। তো এই আহ, সেই সব ব্যাপারগুলোর মধ্যে যেমন ধরেন, এমন যদি হয় যে একজন মাইনরকে সাহায্য করার জন্য তার যে মৌলিক চাহিদা, খাবার বলেন, বাসস্থান বলেন, তো এইরকম একটা সাহায্য করার জন্য নেসেসিটিস আইটেমস আমরা যদি বলি, সেই নেসেসিটি আইটেম তাকে দেওয়ার জন্য যদি একটা কন্ট্যাক্ট করা হয় মাইনরের সাথে কারো উপস্থিতিতে বা একটা সাক্ষীর উপস্থিতিতে, তখন কিন্তু সেটা বাতিল বলে গণ্য হবে। কারণ এখানে আসলে ওই মাইনরকে সাহায্য করার জন্য কন্ট্যাক্টটা করা হয়েছে। কাজেই এখানে কিন্তু মাইনরের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে মাইনরকে সাহায্য করার জন্য। তো এইখানে কিন্তু সেই মাইনরের সাথে যে কন্ট্যাক্টটা হয়েছে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে না, সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, একইভাবে মানে এখানে যে কটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের মূল কথা হচ্ছে একজন মাইনরের সাথে যদি কন্ট্যাক্ট করা হয় তাহলে তার মূল উদ্দেশ্য যদি থাকে তাকে সাহায্য করা। যেমন ধরেন তাকে খাবার দাবার দেওয়া, তার মৌলিক চাহিদা পূরণ করা, তারপরে হচ্ছে তাকে একটা মানে ট্রেনিং দেওয়া, তাকে তার পড়াশোনায় সাহায্য করা, যেটা পরের পয়েন্টে বলছে বেনিফিশিয়াল কন্ট্রাক্ট অফ সার্ভিস, মানে সেই মাইনরকে বড় করা, তার দায় দায়িত্ব নেওয়া, এরকম একটা উদ্দেশ্যে যদি কন্ট্যাক্ট করা হয় সেটা কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। আহ এরপরে হচ্ছে সেই মাইনর ধরেন তার এতিম, সে হচ্ছে তার ফ্যামিলি নাই, তাকে হচ্ছে তার এন্টারটেইনমেন্টে কোনো জায়গা নাই, তখন একজন যদি বলে যে ঠিক আছে আমি তার সাথে কন্ট্যাক্ট করছি, আহ, এই একজন সাক্ষীর উপস্থিতিতে এই মাইনরের সাথে কন্ট্যাক্ট করছি, আমি যে এই ছেলেটার আমি স্পোর্টস এর ব্যবস্থা করব, আমি তার এন্টারটেইনমেন্টের ব্যবস্থা করব, সে খেলতে যাবে, খেলাধুলা করবে, সে গান শিখবে। তো এই ধরনের কন্ট্রাক্ট যদি হয় তার সাথে, তখন সেটাও কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। অর্থাৎ আহ এখানে আসলে মাইনরের সুবিধা হবে, সোজা কথা এখানে অনেকগুলো পয়েন্ট। তারপরে হচ্ছে গার্জিয়ান, মানে কেউ যদি সেই মাইনরের গার্জিয়ান হিসেবে রোল প্লে করতে চায় তাহলে একটা কন্ট্রাক্ট হতে পারে এবং সেটা কিন্তু তার ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, মানে একজন মাইনরের ধরেন এতিম হয়ে গেছে কিন্তু তার অনেক টাকা পয়সা বাবা মার ছিল, তো সেটা সে নিজে ম্যানেজ করতে পারবে না, সে হচ্ছে তাকে অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে ম্যানেজ করার জন্য। এখন একজন আত্মীয় বা তার মামা চাচা বা অন্য কেউ হলো তার সাথে একটা কন্ট্যাক্ট করে নিল একজন সাক্ষীর উপস্থিতিতে, যে এইসব টাকা পয়সা আমি ম্যানেজ করব, ব্যাংকিং আমি ম্যানেজ করব, যদি কোনো ইন্স্যুরেন্স থাকে আমি ম্যানেজ করব। তো তাহলে কি হয়, এখানেও কিন্তু সেই মাইনর একটা বেনিফিট হয় যে তার আহ, তার হচ্ছে তার বেনিফিটটা হচ্ছে এইখানেও কিন্তু কন্ট্রাক্টটা বাতিল বলে গণ্য হবে না এবং ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে ধরেন লাস্টে যে পয়েন্টটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই কন্ট্রাক্ট রেফ্লেক্টেড আফটার অ্যাটেনিং মেজরিটি, মানে হচ্ছে আহ, যখন মাইনর থেকে কেউ মেজর হবে, তো মাইনর থেকে যদি হচ্ছে মেজর হয়, তো মেজর হওয়ার পরে যদি সে কন্ট্রাক্টটা নতুন ভাবে রিনিউ না করা হয় তাহলে কিন্তু সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে থেকে যাবে। যে ধরেন আহ, এই যে একটা কন্ট্রাক্ট করা হলো সেটা তো এমনিতেই এইসব কারণে তো হচ্ছে ভ্যালিড কন্ট্রাক্ট হবে। আবার ধরেন মাইনরের সাথে একটা কন্ট্রাক্ট যখন করে, তো সেই কন্ট্রাক্টটা সে মেজর হওয়ার পর ধরেন 17 বছর বয়সে তার সাথে একজন কন্ট্রাক্ট করেছে যে কোনো একটা কারণে, তো এই উপরের সেক্টরে যদি না হয় বা উপরের কারণগুলোতে যদি সে কন্ট্রাক্টটা না হয় তাহলে তো সেটা অবশ্যই বাতিল কন্ট্রাক্ট। তো এখন দেখা গেল যে সে পরের বছর 18 বছরে পড়ছে, তো 18 বছরে পড়ার পর সে হচ্ছে সেই কন্ট্রাক্টটা মানে প্রথমে তো বাতিল, কিন্তু বাতিল করতে গেলে তো আসলে এখানে তার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, তার সাইন সিল সাপোর্ট আছে, সবই আছে। কিন্তু এই মাইনর কি করছে, মাইনর কিন্তু ফর্মালি বলে নাই যে সে যখন মেজর হয়েছে
তখন সে এটা নিয়ে আর কোনো উচ্চবাচ্য করে নাই। তো যখন সে মেজর হয়েছে তখন কিন্তু আগে যে সে মাইনর থাকা অবস্থায় যে ইনভ্যালিড কন্ট্রাক্ট ছিল সেটা কিন্তু এখন ভ্যালিড হতে পারে। এটা কিন্তু এখন বাতিল নাও হতে পারে, কারণ সে যে কন্ট্রাক্টটাকে করেছিল মাইনর থাকা অবস্থায় এখন মেজর থাকা অবস্থায় সেম কন্ট্রাক্ট সে যদি না করে, যে মানা মানা না করে, সে যদি চালিয়ে যেতে চায়, তাহলে কিন্তু সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। তো সোজা কথা মনে রাখবেন যে মাইনরের সাথে যদি এমন কেউ একটা কন্ট্রাক্ট করে যে কন্ট্রাক্টের কারণে বা যে এগ্রিমেন্টের কারণে সেই মাইনর বেনিফিটেড হচ্ছে, সেটা যে কোনো ভাবে হোক না কেন, তাহলে কিন্তু আচ্ছা, আমরা কানেকশনটাতে প্রবলেম হয়েছিল, তো আমরা এই স্লাইডটাতে ছিলাম। এখানে বলা হচ্ছিল যে মাইনরের সাথে যখন কন্ট্রাক্ট হবে সেটা আমরা একটু আগে জানলাম যে সেটা প্রথমেই বাতিল কন্ট্রাক্ট, কিন্তু কোন কোন কারণে বা কি কি ঘটনা ঘটলে একজন মাইনরের সাথে কন্ট্রাক্ট সেটা বাতিল বলে গণ্য হবে না। তো এখানে যে ব্যাপারটা যে পয়েন্টগুলো আছে সেটার মূল কথা হচ্ছে যে যদি কোনো কন্ট্রাক্ট হয় মাইনরের সাথে এবং সেটা মাইনরকে সাহায্য করার জন্য, তখন কিন্তু সেই কন্ট্রাক্টটা ভ্যালিড কন্ট্রাক্ট বা হচ্ছে মানে ভালো কন্ট্রাক্ট হিসাবে কিন্তু গণ্য করা হবে। কিন্তু আমাকে দেখতে হবে যে কন্ট্রাক্টটা মাইনরের সাথে করা হয়েছে, কিন্তু এটা তার বেনিফিটের জন্য করা হয়েছে, সেটা যে কোনো বেনিফিট হোক না কেন, আর্থিক বেনিফিট হোক, মানসিক বেনিফিট হোক, সামাজিক বেনিফিট হোক, যে কোনো বেনিফিটের জন্য যদি একজন মানুষের সাথে কেউ কন্ট্যাক্ট করে, তখন কিন্তু সেই কন্ট্রাক্টটা ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, এখন ওই যে ভয়েডেবল কন্ট্রাক্ট আমরা যেটা পড়লাম, তো ভয়েডেবল কন্ট্রাক্ট মানে বাতিল যোগ্য কন্ট্রাক্ট কি কি কারণে আসতে পারে বা এই টার্মটা কেন এসেছে, এখন আমরা সেইটা দেখার চেষ্টা করব। সেইটা দেখার জন্য বা বাতিল যোগ্য কন্ট্রাক্ট এইটা বোঝার জন্য আমাদের কিছু টার্ম বা কিছু টার্ম নিয়ে আমাদের এখন একটু জানতে হবে। সেটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কনসেন্ট, কনসেন্ট মানে হচ্ছে মতামত। তো আমি আবারও বললাম যে যখন কোনো টার্ম আসবে কোনো কিছু পড়তে গিয়ে, সেটা বাংলাটা যদি আমরা জানি, আমাদের কিন্তু মোটামুটি অটোমেটিক একটা ধারণা চলে আসে আসলে আমরা কি পড়তে যাচ্ছি বা কি জানতে যাচ্ছি। এখন কন্ট্রাক্ট হলে বা একটা এগ্রিমেন্ট হলে অবশ্যই স্বাধীন মতামত প্রকাশ করার একটা বিষয় থাকবে। কেউ কাউকে জোর করে একটা চুক্তি করা হলো, সেই ধরনের ব্যাপার যদি ঘটে, সেখানে কিন্তু এই কনসেন্টটা ফ্রি থাকবে না। ফ্রি মানে হচ্ছে ফ্রি কনসেন্ট মানে স্বাধীন মতামত দেওয়ার বিষয়টা। তো কনসেন্ট মানে হচ্ছে যে যখন এগ্রি করবে কেউ কারোর সাথে কোনো একটা কিছু করতে, চুক্তি করতে, কন্ট্রাক্ট করতে, কোনো একটা কাজ করতে, তখন সেটাকে বলা হয় কনসেন্ট। আমি আমার মতামত দিলাম, আর সেই কনসেন্টটা যদি আমি আমার নিজ থেকে দিই, তখন সেটাকে বলা হবে ফ্রি কনসেন্ট। তো একটা কন্ট্রাক্ট, একটা ভ্যালিড কন্ট্রাক্ট করার জন্য দুই পার্টি বা দুই বা ততোধিক পার্টি যারা নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্টে পৌঁছাচ্ছে, তাদের মধ্যে মতামতটা ফ্রি হতে হবে। এখানে কোনো জোর করে বা দুই নম্বরে কিছু চলবে না। এখন দেখেন, ফ্রি কন্টে মানে ফ্রি কনসেন্টে আমরা কথা বললাম। আচ্ছা, আমার কথা তো শুনতে পাচ্ছেন তাই না?
জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ। তো ফ্রি কনসেন্টের কথা বললাম। এখন আইনে তো আসলে মানে বলে দিয়ে খালাস হয় না। প্রত্যেকটা আইন মানে বলে দিলাম যে ফ্রি কনসেন্ট থাকতে হবে। এখন ফ্রি কনসেন্ট থাকতে হলে কি কি এলিমেন্টস থাকতে হবে সেটার মধ্যে সেইটা আবার এখানে ডিফাইন করা হচ্ছে। তো ফ্রি কনসেন্ট মানে এখানে 5টা পয়েন্ট আছে। এই 5টা পয়েন্ট বা 5টা ঘটনা যদি থাকে বা 5টা বিষয় যদি থাকে মতামতের মধ্যে, তখন সেই কনসেন্টকে ফ্রি কনসেন্ট বলা যাবে। প্রথমটা হচ্ছে কোয়ারশন। কোয়ারশন, এটার বাংলাটা যদি আপনারা মানে দেখেন, এটা মানে হচ্ছে জোর করা, সোজা কথা। মানে আমি হচ্ছে একজনকে ভয়ভীতি দেখিয়ে বা জোর করে একটা কন্ট্যাক্ট করতে বাধ্য করলাম। যদি এইরকম একটা কন্ট্যাক্ট হয়, সেখানে যে কনসেন্ট আমি দিলাম ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ফ্রি হলো না। এটা কিন্তু মানে আমার মুক্ত চিন্তা থেকে আসেনি, আমার কিন্তু নিজের মন থেকে আমি এই কনসেন্টটা দেই নাই। কোয়ারশন মানে হচ্ছে জোরপূর্বক কোনো কিছু যদি করা হয়, বলপূর্বক কোনো কিছু করা হয়, তখন কিন্তু সেটা ফ্রি কনসেন্ট হবে না। এবং সেই কনসেন্ট দিয়ে যদি কোনো কন্ট্যাক্ট করা হয়, সেটা কিন্তু ভয়েডেবল বা বাতিলযোগ্য কন্ট্যাক্ট হিসেবে পরে গণ্য হতে পারে। আনডিউ ইনফ্লুয়েন্স। আনডিউ ইনফ্লুয়েন্স মানে হচ্ছে, এটা আপনারা অডিটও পাবেন। এটা হচ্ছে আপনারা হচ্ছে ওই যে কোড অফ এথিক্স এর মধ্যে আপনারা এই কথাটা পাবেন, যে আনডিউ ইনফ্লুয়েন্স মানে হচ্ছে যে আমি যার সাথে কন্ট্যাক্ট করলাম, তাকে আমি, ধরেন সে কোনোভাবে আমার উপর হচ্ছে ডিপেন্ডেন্ট। তো যেমন ধরেন একটা অডিট আমরা করছি, বা একটা অডিট ফার্ম, একটা কোম্পানি অডিট করছে। তো সে অডিট ফার্মের ইয়ারলি যত রেভিনিউ আসে, তার ধরে 90% সেই ক্লায়েন্টের কাছ থেকে আসে। তো 90% যার যার কাছ থেকে আসে, তখন তো মানে আমি অডিটর হই বা কনসালটেন্ট হই, আমাকে কিন্তু তার বেনিফিটটা দেখতে হবে। তো এখন ধরেন আমি অডিট করতে গিয়ে তার হচ্ছে বড় একটা গলদ খুঁজে পেলাম। তো বড় একটা গলদ খুঁজে পেলাম, সেটা তো আমাকে অডিট ওপিনিয়নে প্রকাশ করতে হবে। আমাকে কোয়ালিফাইড ওপিনিয়ন বা হচ্ছে অ্যাডভার্স ওপিনিয়ন বা আমার সেভাবে তো আমাকে ওপিনিয়নের মধ্যে বলতে হবে। তো এখন সে হচ্ছে আমাকে বলতেছে যে না, এটা করা যাবে না। আপনার হচ্ছে এই আমাদের ফির মানে আপনার যত ইনকাম তার 90% আমার কাছ থেকে পান, এই রিপোর্ট কিন্তু আমার বিরুদ্ধে দেওয়া যাবে। তো এখন সে আমাকে ইনফ্লুয়েন্স করলো, এটা আনডিউ মানে হচ্ছে অযাচিত, অযাচিত ভাবে সে আমাকে ইনফ্লুয়েন্স করে আমার কিন্তু রিপোর্টটা চেঞ্জ করে নিল। তো এখানে কিন্তু একটা এই যে মানে একটা কিন্তু কন্ট্রাক্ট কিন্তু হলো, এক্সপ্রেস কন্ট্রাক্ট বলেন, ইমপ্লাইড কন্ট্রাক্ট বলে, সেটা কিন্তু হয়েছে। অডিট রিপোর্টটাই হচ্ছে একটা কন্ট্রাক্ট আসলে এখানে। তো এখানে কিন্তু সে আমাকে আনডিউ ইনফ্লুয়েন্স করে কিন্তু এই কন্ট্রাক্টটা করিয়ে নিয়েছে, কিন্তু অডিটর হিসেবে আমি কিন্তু ফ্রিলি এটার ওপিনিয়নটা দিতে পারি না। কাজেই যেখানে এই আনডিউ ইনফ্লুয়েন্স থাকবে, কোনো একটা ঘটনার জন্য আমি তার উপর নির্ভরশীল, সে সেটার অসৎ ব্যবহার করে আমাকে ইনফ্লুয়েন্স করে কনসেন্টটা নিয়েছে, আমার মতামত নিয়েছে, এইখানে কিন্তু কনসেন্টটা ফ্রি কনসেন্ট থাকলো না। ফ্রড। ফ্রড মানে হচ্ছে সোজা কথা জোচ্চুরি, মানে আমাকে ঠকানো। তো দুইটা পার্টির মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে। তো আহ, সে হচ্ছে আমাকে আমাকে বললো যে তুই আমাকে এত টাকা দে, আমি তোকে একটা এই 10 ভরি একটা গোল্ডের বার হচ্ছে আমি নিয়ে এসে দেবো। তো সেই গোল্ডের বার আমি মার্কেট রেটের থেকে কম দামে তোমাকে নিয়ে এসে দেবো। তো সেইটা থেকে যে স্বর্ণ বানিয়ে তুমি হচ্ছে প্রফিট করতে পারবে। তো এখন এই ফ্রড কেস মানে তার কাছে আসলে আসল কোনো গোল্ডের বার নাই, তার কাছে নকল গোল্ডের বার আছে। তো এখানে কিন্তু যে এই যে এগ্রিমেন্টটা করা হয়েছে, আমিও মতামত দিলাম যে ঠিক আছে, তাহলে তো আমার খুব লাভই হবে, যে আমি কম দামে তার কাছ থেকে গোল্ডের বার কিনে আমি সেটা জুয়েলারি বানিয়ে আমরা অনেক বেশি দামে সেল করতে পারবো, অনেক প্রফিট হবে আর কি। কিন্তু সে কিন্তু আমাকে যে বারটা দেবে বা বারটা দিল, সেটা কিন্তু আসলে অরিজিনাল ছিল না। তো এখানে ফ্রড হয়েছে, এবং ফ্রডের কারণে আমি এখানে তার আহ, যে তার মানে ধুরন্ধর বা তার এই চালাকিতে ধরা খেয়ে আমি যে কনসেন্টটা দিয়েছি, এটাও কিন্তু আসলে ফ্রি কনসেন্ট হিসেবে গণ্য হবে না। মিস রিপ্রেজেন্টেশন, যেটা আসলে যেটা সেটাকে আমি সেটা বলছি না, এইটাকে বলা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। যে আসলে একটা জিনিসকে যেভাবে প্রেজেন্ট করা উচিত, আমি সেটাকে সেইভাবে প্রেজেন্ট না করে আমি একটু অন্যভাবে প্রেজেন্ট করলাম, সেইটাকে বলা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। এইটাও কিন্তু ফ্রডের সাথে অনেকটা কাছাকাছি, মানে কাছাকাছি একটা বিষয়ে হয়। যে আহ, এখানে যেমন ধরেন একজন আরেকজনের সাথে জমি কেনার বেচার হচ্ছে একটা কন্ট্রাক্ট করছে। তো জমি কেনা বেচার একটা কন্ট্রাক্ট করছে। এখন আহ, যে জমিটা কেনার মানে যে জমিটা বিক্রি করবে, তার কাছে তো আগে সেই জমিটার ওনারশিপ থাকতে হবে। মানে আমি যদি কারো কাছে আমার জমিটা বিক্রি করি, সেই জমিটার ওনারশিপ বা টাইটেলস তো আমার কাছেই থাকতে হবে।
তাহলে না হয় আমি হচ্ছে যার কাছ থেকে টাকা নেব তাকে টাইটেলটা ট্রান্সফার করে দিতে পারবো। তো যদি এমন হয় যে জমির মামলা চলতেছে দীর্ঘদিন ধরে, সেই মামলাতে কোনো রায় হয়নি, মামলা হচ্ছে ঝুলে আছে, এবং মামলা যেহেতু ঝুলে আছে সেই জমিটার ওনার কিন্তু আমি নিজেকে বলতে পারি। তো এখন হচ্ছে আমি আমার এক বন্ধুকে, এসে আমাকে অনেক বিশ্বাস করে, আমি তাকে বোঝালাম যে এই যে দেখ এই জমিটা কিন্তু আমার, এটা কিন্তু আমার জমি, এখানে কিন্তু আহ এই আমার জমি, এখানে কেউ কোনো দালান টালান কিছু হয় নাই, মানে কোনো বিল্ডিং টিল্ডিং হয় নাই, কিছুই হয় নাই। তো এইটা হচ্ছে নিষ্কণ্টক জমি, এইটা মার্কেটের থেকে কম দামে আমি তোর কাছে বিক্রি করে দিলাম। তো এইটার এগেনস্টে যে মামলা চলতেছে তার ওনারশিপটা যে সম্পূর্ণ কন্টক মুক্ত না, মানে এখানে যে ঘটনা আছে সেই ঘটনা কিন্তু আমি তার কাছে প্রেজেন্ট করলাম না। তো এইটাকে বলা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। তো তার মন ভুলানোর কথা আমি ভুলে গিয়ে তার সাথে কিন্তু জমি কেনার কন্ট্রাক্টটা করে ফেললাম, কিন্তু এটাও কিন্তু আসলে ফ্রি কনসেন্ট হবে না। আর ফাইনাল হচ্ছে মিস্টেক। মিস্টেক মানে হচ্ছে কারো কোনো দোষ ছিল না, কিন্তু হচ্ছে একটা ভুল হয়ে গেছে। তো একটা কন্ট্রাক্ট করতে গিয়ে একটা ধরেন ভুল একটা জিনিসের জন্য আমরা কন্ট্রাক্ট যদি করে বসি, তখন কিন্তু সেখানেও কিন্তু সেই কনসেন্টটাকে ফ্রি কনসেন্ট বলা যাবে। যে ধরেন আমরা একটা কন্ট্রাক্ট করতে গেলাম, সেখানে আহ, এই যে কুষ্টিয়ার যে অয়েল তেল উত্তোলনের কথা আমি যেটা বললাম, তো সেখানে কুষ্টিয়ার মতো জায়গায় সেখানে আসলে তেল পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ সেটা সেটা যে ভৌগোলিক অবস্থা বা ভৌগোলিক জায়গা, সেখানে মাটির নিচ থেকে খনিজ তেল পাওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো আমরা কোন একটা কারণে যে দুইজন বন্ধু তারা মনে করতেছে যে এখানে আসলে তেল কিন্তু পাওয়া যেতে পারে। তো দুইজন মনে না করতে পারে, ধরেন একজন গিয়ে সেখানে দেখে আসছে, তার কিছু একটা কারণে মনে হয়েছে যে এখানে তেল পাওয়া যেতে পারে, সে তার বন্ধুকে এমন ভাবে বুঝাইছে যে এখানে কিন্তু তেলের সম্ভাবনা আছে। তো যে বুঝাইছে তারও হয়তো উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু সে বুঝতে ভুল করছে যে এখানে কিন্তু তেল পাওয়ার সম্ভাবনা আছে, আসলে এটা আসলে ভুল, এখানে তেলের কোনো সম্ভাবনাই নেই। তো এই ভুল একটা ফ্যাক্টের উপর ভিত্তি করে কেউ যদি কোনো কনসেন্ট দিয়ে দেয়, সেটা কিন্তু আসলে ফ্রি কনসেন্ট হিসেবে গণ্য হবে না। তো এখানে আসলে এই কনসেন্টটা ফ্রি হতে গেলে, মুক্ত হতে গেলে, আহ একদম মন থেকে দিতে গেলে কোন কোন বিষয় থেকে এখানে দূরে থাকতে হবে, বা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে কনসেন্ট দিলে সেটাকে ফ্রি কনসেন্ট বলা হবে না, সেই 5টা এক্সাম্পল বা 5টা সিনারিও এখানে কিন্তু বলা আছে। তা আপনাদের প্রশ্ন আসতে পারে, একটা সিনারিও দিয়ে দিল যে আমি যে এক্সাম্পল গুলো বলার চেষ্টা করলাম, এই টাইপের একটা সিনারিও দিয়ে দিল। তো এখানে বলতে পারে যে এখানে ফ্রি কনসেন্টটাকে, মানে ফ্রি কনসেন্টটা যে ফ্রি হয়নি, কি কারণে হয়নি। তো সেখানে দেখা গেলো যে 5টার মধ্যে একটা পয়েন্ট আছে, আপনার বলেন এখানে কোয়ারশন হয়েছে, মানে জোরপূর্বক করা হয়েছে, সেই জন্য কনসেন্টটা ফ্রি কনসেন্ট হয়নি। তো এইভাবে কিন্তু আপনাদের মানে পরীক্ষাতে প্রশ্ন আসে, এমসিকিউ মাল্টিপল চয়েস আসে, যে কি ঘটনাটা ঘটার কারণে এটাকে আমরা ফ্রি কনসেন্ট বলতে পারছি না। স্যার, ফ্রড আর মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, ফ্রড আর মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে ডিফারেন্সটা খুবই আহ খুবই হচ্ছে সূক্ষ্ম। ফ্রড মানে হচ্ছে ধরেন এখানে সোজা কথা, যে আমি যেটা বললাম যে 2 নম্বরই করা। যে ধরেন এই যে আমি একটা গোল্ডের বারের এক্সাম্পলটা দিলাম, তো গোল্ডের বার আমি আমার বন্ধুকে বললাম যে আমাকে 10 লাখ টাকা দে, আমি তোকে এই 10 ভরি হচ্ছে গোল্ডের বার হচ্ছে আমি একদম দিয়ে দেবো মার্কেট প্রাইসের থেকে অনেক কম দামে। এটা দিয়ে মার্কেটে বিক্রি করলে, জুয়েলারি বানিয়ে বিক্রি করলে এটার অনেক লাভ কিন্তু তুই করতে পারবি। তো এইখানে কিন্তু সরাসরি ফ্রড হলো এটা, যে এই যে গোল্ডের বার আমি যেটা দিলাম সেটা আসলে গোল্ডের বারই না, সেটা হচ্ছে একটা ফেক একটা জিনিস। তো এখানে কিন্তু আমি আমার বন্ধুকে ঠকালাম, আমি যার সাথে কন্ট্যাক্ট করেছি তাকে একদম ঠকালাম যে এটা আসলে গোল্ডের ধারে কাছেও নাই। এইটা হচ্ছে ফ্রড। আর মিস রিপ্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে ধরেন এখানে যে জিনিসটা যেটা হওয়া উচিত সেই জিনিসটাকে সেভাবে বর্ণনা না করা, মানে সেটাকে একটা মিসলিড করা। তো এখানে ফ্রড হয়তো সরাসরি থাকবে না, কিন্তু হচ্ছে এখানে ওই ফ্রডের কাছাকাছি একটা একটা হচ্ছে জিনিস থাকবে। যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি যে আপনারা যখন গাড়ি কিনতে যান, তো গাড়ি কিনতে গেলে কি হয় যে যখন সবাই ইউজড গাড়ি কেনার সময় আপনারা দেখবেন যে মাইলেজ নামে একটা টার্ম আছে। মাইলেজ মানে হচ্ছে সেই গাড়িটা আগে কতদিন চলেছে বা কত মাইল চলেছে, সেইটার একটা একটা কিন্তু পরিমাপ আছে, যে ওই গাড়িটা যত কম মাইল চলবে তত কিন্তু সেই গাড়িটা ভালো কন্ডিশনে থাকবে। তো এখন হচ্ছে সেই মাইলেজটা যদি কেউ ভুল করে,
এই যে ধরেন সেই গাড়িটা আসলে মানে চলেছে 20,000 মাইল, সেই গাড়ির ওনার বা যে বিক্রি করতেছে সে বলতেছে এটা মাত্র 2,000 মাইল চলছে। তো এই যে একটা বিষয়, এইখানে কিন্তু এটা ফ্রড সরাসরি বলা না গেলেও এটা কিন্তু মিসরিপ্রেজেন্টেশন হবে। যে গাড়িটা কিন্তু সে বলে নাই যে নতুন গাড়ি, সে বলতেছে এটা ইউজড, সে বলতেছে এটা হচ্ছে মানে ব্যবহৃত গাড়ি, কিন্তু সে আবার যে কতদিন ব্যবহার করছে এইখানে সে কিন্তু একটা 2 নম্বরই করতেছে। তো যে ফ্রড আর মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে ফ্রডে পুরোপুরি 2 নম্বরই, এখানে একদম পুরা 100% মিথ্যা কথা। আর মিসরিপ্রেজেন্টেশনে হচ্ছে পুরাটা মিথ্যা কথা না, এখানে কিছুটা সত্যি আছে, সেই সত্যির সাথে কিছুটা মিথ্যা মিশানো আছে। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ফ্রড আর এই মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য। ফ্রডে পুরাটাই মিথ্যা, আর মিসরিপ্রেজেন্টেশনে হচ্ছে কিছুটা সত্যি আছে, সত্যির সাথে অনেকটাই হচ্ছে মিথ্যা মেশানো আছে। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই বিষয়গুলো কখন আসতেছে, এই বিষয়গুলো আসবে আমরা হচ্ছে ভয়েডেবল ভয়েডেবল কন্ট্যাক্ট, যেটা আমরা কথা বললাম যে প্রথমে বাতিল না, কিন্তু পরবর্তী সময় এমন কিছু ঘটনা ঘটছে যেখানে এই কন্ট্যাক্টটা হচ্ছে বাতিল বলে গণ্য করা উচিত, এবং এটার কিছু মানে ভয়েডেবল বাতিল যোগ্য হিসেবে এটাকে ঘোষণা করতে হবে। তো এই যে এইসব কারণে যদি ঘটে, কেউ কাউকে জোরপূর্বক একটা এগ্রিমেন্ট করিয়েছে, একটা আনডিউ ইনফ্লুয়েন্স করে করিয়েছে, ফ্রড করে করিয়েছে, মিস প্রেজেন্ট করে করিয়েছে, এই টাইপের ঘটনা যদি ঘটে, পরে যখন তারা বুঝতে পারে যে আমাকে তো ঠকানো হয়েছে, এখানে আমাকে তো এরকম একটা জোর করে করানো হয়েছে, তো এইসব ক্ষেত্রে পরবর্তীতে সে বা তার সম্মতিতে বা তার পাওয়ার আছে এটাকে বাতিল বলে গণ্য করার বা বাতিল বলে ঘোষণা করার, এবং তার যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণ করার জন্য কিন্তু সে ক্ষতিপূরণ চাইতে পারবে হাইকোর্টের কাছে বা তার রেলিভেন্ট কোর্টের কাছে। তো ভয়েডেবল কন্ট্রাক্ট হতে গেলে বা যেসব কন্ট্রাক্ট এরকম ফ্রি কনসেন্ট ছিল না যেসব কন্ট্রাক্টের মধ্যে, সেই সব কন্ট্রাক্ট প্রথমে কন্ট্রাক্ট হিসেবে দেখা গেলেও আসলে সেটা কিন্তু বাতিলযোগ্য কন্ট্রাক্ট হিসেবে পরে গণ্য হতে পারে। এবং যখন বাতিল হয়ে যাবে তখন যে পার্টি ক্ষতি হবে সেই পার্টি কিন্তু তার ক্ষতিপূরণ চাওয়ার অধিকার আছে, যদি সে প্রমাণ করতে পারে তাকে ওই জোর করে করানো হয়েছে, আনডু ইনফ্লুয়েন্স করে করানো হয়েছে, ফ্রড হয়েছে, এইসব কারণে হচ্ছে তাকে তার কাছ থেকে মতামত নেওয়া হয়েছে এবং তাকে ভুল বোঝানো হয়েছে। এই সমস্তগুলো যদি সে প্রমাণ করতে পারে, তাহলে কোর্ট সেটাকে ভয়েডেবল বা বাতিলযোগ্য কন্ট্রাক্ট হিসেবে রায় দেবে, এবং যার মাধ্যমে সে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে বলবে যে তুমি তাকে এখন ক্ষতিপূরণ দাও। আচ্ছা, আমি আহ, মানে আলোচনার সময় বেশ কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, প্লাস আমার স্লাইডটা যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে আরো অনেক এক্সাম্পল আমি মানে যেখানে যেখানে মনে হয়েছে যে এখানে আরো ক্লারিফিকেশন দরকার, আমি সেখানে সেখানে আমার নিজের মন থেকে হোক বা হচ্ছে অন্য রিসোর্স থেকে হোক আমি কিছু এক্সাম্পল কালেক্ট করে এখানে দেওয়ার চেষ্টা করেছি। তো লেকচার শোনার সাথে সাথে এরপরে যখন আপনারা পড়বেন এই স্লাইডটা তখন অনেক কিছু রিলেট করতে পারবেন যে কোনটার মধ্যে কি আছে। আচ্ছা, যে মিস্টেকের কথা বললাম না, এখানে আমি মানে আরো কিছু মজার মজার এক্সাম্পল এখানে দিয়ে রেখেছি। এখানে আপনাদের বইতেও আছে, প্লাস হচ্ছে আমি এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরেন মিস্টেকের কথা যখন আমরা বলি, এই যে একটা ভুল জিনিসের জন্য হচ্ছে কন্ট্যাক্ট করা হয়েছে। এখন ভুল জিনিসটা কি, যে এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে ধরেন একটা ঘোড়া কেনা বেচার জন্য হচ্ছে এ আর বি হচ্ছে কন্ট্যাক্টটা করেছে। তো ঘোড়া কেনা বেচার জন্য কন্ট্যাক্টটা যখন করা হয়, তখন যখন কন্ট্রাক্টটা শেষ করা হয় বা কন্ট্রাক্টটা যখন তারা আগাচ্ছে, তখন দেখা গেল যে সেই ঘোড়াটা হচ্ছে মানে মারা গেছে। তো সেই ঘোড়াটা যে মারা গেছে সেটা হচ্ছে কেউই জানতো না। তো যেহেতু সে জানতো না, কেউই জানতো না, তখন কিন্তু এটা একটা মিস্টেক হয়ে গেছে যে আসলে একটা মৃত ঘোড়ার কেনা বেচার জন্য হচ্ছে কন্ট্যাক্ট করেছিল। তো কেউই জানতো না, এখানে আসলে ফ্রডও হয়নি, এখানে কোনো আনডি ইনফ্লুয়েন্স কিছু হয়নি, কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে। তো যেহেতু মিস্টেক হয়ে গেছে সেহেতু এই কন্ট্রাক্টটা কিন্তু প্রথমে কিন্তু ভ্যালিড ছিল, যে এটা ঘোড়া কেনা বেচার জন্য কন্ট্রাক্ট কিন্তু ভালো কন্ট্রাক্ট হতেই পারে, কিন্তু যেহেতু এটা ডেট পরে ফাইন্ড আউট করা গেছে সেহেতু পরবর্তীতে কিন্তু এটা ভয়েডেবল কন্ট্রাক্ট মানে বাতিলযোগ্য কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে।
আচ্ছা, আমি ওই ভয়েড আর ভয়েডেবলের সময় আমি অলরেডি আলোচনা করে ফেলেছি যে কোন একটা দুইজনের সম্মতিতে যদি তারা বিয়ে করতে সম্মত হয়, তখন সেই বিয়ে ভাঙার জন্য যদি কোনো কন্ট্রাক্ট হয়, সেটা কিন্তু আসলে ভ্যালিড কন্ট্রাক্ট হবে না, সেটা কিন্তু ভয়েড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। তারপরে হচ্ছে ধরেন আমি বলেছিলাম যে আহ, মামলা করার ক্ষমতা বা আইনের সাহায্য চাওয়ার অধিকার কিন্তু আমাদের সবার আছে। তো আমি একটা জিনিসে ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই ক্ষতিপূরণটা পাওয়ার জন্য আমি আইনের সাহায্য যখন চাইতে যাব, তখন আমি যাতে পুলিশের কাছে না যাই, সেইটার জন্য হচ্ছে আমাকে মানে আটকানোর জন্য একটা কন্ট্রাক্ট করা হয়েছে, সেটা হচ্ছে বাতিল কন্ট্রাক্ট। কোন একটা ব্যবসা করার জন্য বাংলাদেশে বা একটা দেশে যারা থাকে, সবারই কিন্তু অধিকার আছে কোনো না কোনো ব্যবসা করার। সেই ব্যবসা করতে গেলে যা যা নিয়ম কানুন আছে সেগুলো থেকে মানতে হবে, কিন্তু ব্যবসা করা থেকে কিন্তু কেউ কাউকে মানে দমিয়ে রাখতে পারবে না, এবং ব্যবসা করার জন্য কেউ কাউকে বাধা দিতে পারবে না। তো ব্যবসা আমি করতে চাই, একটা রেস্টুরেন্ট খুলতে চাই, তো সেই রেস্টুরেন্ট খোলার জন্য সমস্ত ক্যাপাসিটি আমার আছে, আমার সমস্ত লাইসেন্স করার মানে করব, সমস্ত লিগাল ওয়েতে আগাবো, তো কিন্তু পাড়ার কিছু মাস্তান হচ্ছে বলতেছে না, এখানে তুমি এখানে হচ্ছে করা যাবে না, এবং তারা কি করলো, তারা নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্ট করলো যে আমাকে এই রেস্টুরেন্ট এখানে করা থেকে বিরত রাখতে হবে। সেই জন্য তারা নিজের একটা এগ্রিমেন্ট করলো বা হচ্ছে একটা কন্ট্রাক্ট করলো। এটাও কিন্তু অবশ্যই প্রথমেই হোয়াইট বা ইনভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, এই যে আমি যে ব্যাপারগুলো খুব সহজে বলছি লজিকের মাধ্যমে, তো নর্মালি শুনলে মনে হবে যে এটা খুবই সিম্পল জিনিস, কিন্তু আইনের মজাটা হচ্ছে ওইখানেই যে যেখানে সিম্পল জিনিস থাকবে সেইখানে কিছু কমপ্লেক্সিটি নিয়ে এটাকে আরো ডিটেলসে বর্ণনা করা হবে, এবং সেখানে যে কমপ্লেক্সিটি থাকবে সেটাকে অ্যাড্রেস করাটাই হচ্ছে প্রত্যেকটা আইনের মেইন কাজ। যেমন এই যে আমি বললাম যে ব্যবসা করতে আসলে বাধা দেওয়া যাবে না, এটা আমি সবারই অধিকার আছে ব্যবসা করার। তো কিন্তু এখানে আবার ঘটনা আছে। ঘটনা হচ্ছে যে ধরেন আপনারা তো গুডউইলের নাম শুনেছেন আর কি। তো গুডউইলের নাম শুনেছেন, এখন ধরেন আমি কি করলাম, আমার একটা বিজনেস আছে, সেই বিজনেস ধরেন কেএফসি, ধরেন কেএফসির তো একটা গুডউইল আছে। তো কেএফসির যে মালিক, সে ধরেন অনেকদিন বিজনেস করেছে, অনেক দিন ধরে ব্যবসা করেছে। তো এখন আহ, এখন একজন অন্য একটা পার্টি সে হচ্ছে কেএফসি কে কিনে নিয়েছে, মানে কেএফসির সমস্ত প্যাটেন্ট, সমস্ত রাইটস, সমস্ত গুডউইল সবকিছু মানে ভ্যালুয়েশন করে কেএফসির মালিকের কাছ থেকে সে কিনে নিল, বিশাল একটা টাকা দিয়ে হচ্ছে কিনে নিল। তো এখন কেএফসি নামে, কেএফসির আন্ডারে বা কেএফসির ন্যাচারের বিজনেস করার অধিকার কিন্তু যে ব্যবসাটা কিনে নিল তারই আছে, সে যে গুডউইলটা কিনে নিয়েছে তারই আছে। এখন সে যেহেতু টাকা দিয়ে এই গুডউইলটা কিনে নিয়েছে, সেই কেএফসির স্পেসিফিক ওই কেএফসির ব্যবসাটা করার অধিকার তার কাছে চলে গেছে। এখন আমি যদি হুট করে এসে আরেকটা কেএফসি নাম দিয়ে আরেকটা খুলে বসি দোকান বা ব্যবসা খুলে বসি, অবশ্যই সে আমাকে সেই ব্যবসাটা করতে বাধা দিতে পারবে, এবং সেটা কিন্তু আইনগতভাবে মানে এনফোর্সেবল। যে কেএফসির গুডউইল যে কিনে নিয়েছে তারই একমাত্র কেএফসির আন্ডারে বা কেএফসির আমব্রেলাতে বা কেএফসি টাইটেলে ব্যবসা করার অধিকার আছে। তো অন্য কেউ যদি উড়ে এসে জুড়ে বসে কেএফসি নামে ব্যবসা শুরু করে, তাহলে কিন্তু অবশ্যই সে ব্যবসাতে আমার বা যে গুডউইলটা কিনেছে তার বাধা দেওয়ার ক্ষমতা এবং অধিকার দুইটাই কিন্তু আছে। তো এই যে আইন আসলে বেশ মজার আর কি, যে যেখানে আমরা বলছি যে নর্মালি যেটা মনে হচ্ছে তার বাইরেও কিছু চিন্তা ভাবনা, বাইরে কিছু ঘটনা থাকতে পারে, সেই ঘটনাগুলোকে কিভাবে একটা আইন অ্যাড্রেস করে সেটাই কিন্তু মজার। এবং আপনাদের যখন প্রশ্ন আসবে এই সব এক্সেপশন থেকে কিন্তু মেইন কোশ্চেন গুলো আসে, কারণ এটা হচ্ছে সিএ বা প্রফেশনাল কোর্স, এখানে আসলে স্ট্রেট ফরওয়ার্ড তেমন কিছু পাওয়ার আশা করবেন না। এই প্রত্যেকটা মানে অ্যাক্টের মধ্যে বা প্রত্যেকটা আইনের মধ্যে এসব এক্সেপশনাল যে কেসগুলো, এক্সেপশনাল যে ঘটনাগুলো থাকবে, সেইখান থেকে কিন্তু মেইন মেইন কোশ্চেন গুলো থাকে বা আসে। আচ্ছা আচ্ছা, আমি আবার একটু আগে বলেছি যে লিগাল প্রসিডিংস মানে হচ্ছে মামলা করব, একটা ক্ষতিগ্রস্ত হয়েছে মামলা করব। তো সেই মামলা করার অধিকার কিন্তু অবশ্যই আছে। এই মামলা করা থেকে আমাকে বাধা দেওয়ার জন্য যদি কেউ কন্ট্যাক্ট করে, সেই কন্ট্যাক্ট কিন্তু অবশ্যই বাতিল হবে। কিন্তু এইখানে হচ্ছে কাহিনী আছে, এইখানেও কিন্তু কিন্তু এক্সেপশন আছে। যে ধরেন আহ আমি হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছি, তো যে কন্ট্রাক্টের এগেনস্টে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমার ক্ষতিপূরণেরও একটা সেগমেন্ট ছিল, যে আমি যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে আমাকে ক্ষতিপূরণ হিসাবে এত টাকা দেওয়া হবে বা এই কাজটা করা হবে, মানে সেখানে কিন্তু আমার ক্ষতিপূরণ সম্পর্কে সম্পর্কে কিন্তু ডিটেলসটা বলা ছিল। তো এখন আমি যদি আমার ক্ষতিপূরণটা বুঝে পাওয়ার পরও বা হচ্ছে তারা আমাকে কথা দিয়েছে যে
এই কন্ট্রাক্টে বা এগ্রিমেন্টে যেভাবে বলা হয়েছে তুমি সেভাবেই হচ্ছে ক্ষতিপূরণটা পাবা, চিন্তা করো না, একটু সময় দাও। এখন আমি করলাম কি, আমি হচ্ছে যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা তারা আমাকে বলছে, এখন আমার মনে হচ্ছে ফিল হচ্ছে যে আমার তো এটা লস করে ফেলেছি, যে আসলে কন্ট্রাক্ট করার সময় এই ক্ষতিপূরণ অ্যামাউন্টটা বাড়িয়ে নেওয়ার কথা ছিল, বাড়িয়ে নেওয়া দরকার ছিল। তো এখন যদি আমি ওই ক্ষতিপূরণের অ্যামাউন্টটা যেটা অলরেডি ফিক্সড এবং সেটাতে আমার সাইন আছে, সেইটা সেটা থেকে বেশি ক্ষতিপূরণ নেওয়ার জন্য একটি চালাকি করে মামলা করতে চাই, সেইটা থেকে বিরত রাখতে কিন্তু তারা আমাকে পারবে। এবং সেই লিগ্যাল প্রসিডিংস থেকে বিরত রাখার জন্য তাদের কিন্তু ক্ষমতা এবং অধিকার দুইটাই আছে। তো যে লিগ্যাল প্রসিডিংসটা অলরেডি ফিক্স করা, যে আমি জানি যে আমি এইটা ফেস করব বা আমি এইটা পাবো, এই বিচারটা আমি পাবো, এই ন্যায় বিচারটা আমি পাবো, এটা যেহেতু তারা দিতে সম্মত, তাদের কন্ট্রাক্টও আছে, সেটার বাইরে গিয়ে আমি যখন আরো কিছু এক্সট্রা কিছু চাইতে পারবো, মানে চাওয়ার প্ল্যান করব, যখন আসলে আমার সেই চাওয়ার সময়টা নাই বা চাওয়ার সুযোগ নাই, সেই মামলা করা থেকে কিন্তু সে আমাকে বিরত অবশ্যই রাখতে পারবে। সেই বিরত রাখার ক্ষমতা এবং অধিকার দুইটাই কিন্তু তাদের আছে। আচ্ছা, ওই যে আনসার্টেন, আমি অলরেডি হচ্ছে আলোচনা করে ফেলছি, যেহেতু সামনে আসছে সেই জন্য সেম জিনিসই, যে আনসার্টেন একটা বিষয়, ইম্পসিবল একটা বিষয়ের জন্য যদি কোনো কন্ট্রাক্ট করা হয়, সেই কন্ট্রাক্ট অবশ্যই বাতিল বলে গণ্য হবে। যে একটা জায়গায় তেলের কোনো ছিটে ফোটা নাই, সেই তেল উত্তোলন করার জন্য যদি কোনো কন্ট্রাক্ট করা হয়, চাঁদের মাটি আনার জন্য কন্ট্রাক্ট করা হয়, মঙ্গলের মাটি আনার জন্য কন্ট্রাক্ট করা হয়, সেই সব কন্ট্রাক্ট কিন্তু প্রথমেই বাতিল কন্ট্রাক্ট হিসেবে গণ্য হবে। আচ্ছা, এখানে আহ জুয়া, এই যে জুয়া বা হচ্ছে ফিক্সিং, ম্যাচ 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 ফিক্সিং, এগুলোর জন্য যদি কোনো কন্ট্যাক্ট করে সেটা আমি বাতিল বলে গণ্য হবে, সেটা আমি বলে ফেলেছি অলরেডি। এইখানেও আবার কিন্তু কিছু এক্সেপশন আছে। সেটা কেমন, সেটা খুবই অবশ্য, সেটার লিমিটটা খুবই মানে কম। আপনারা জানেন যে বাইরের দেশে, বাংলাদেশে হয় না, বাইরের দেশে কিন্তু এই যে আহ ঘোড়া দৌড়ের ব্যবস্থা হয়, হর্স রেসের ব্যবস্থা হয়, সেখানে সবাই কিন্তু বাজি রাখে। তো সেটা কিন্তু একটা অর্গানাইজেশন দ্বারাই কিন্তু পরিচালিত হয়। তো আবার বিভিন্ন মানে এই যে যেখানে হচ্ছে জুয়া ক্লাব গুলো আছে আর কি, হ্যাঁ, তো সেগুলা আসলে আইনগত ভাবে কিন্তু মানে ইলিগাল হলেও সেটা কিন্তু একটা ম্যানেজমেন্টের আন্ডারে হয়। যে ধরেন বাইরের দেশে যে হর্স রেস গুলা হয়ে থাকে, সেখানে কি হয়, সেখানে কিন্তু আমরা কোনো পার্সনের সাথে আমরা কিন্তু এই জুয়াটা খেলছি না। সেখানে একটা অর্গানাইজেশন থাকে, সেখানে একটা মানে একটা একটা অথরিটি থাকে। সেই অথরিটির কাছে আমি বলি যে আমি আজকে এই ঘোড়াটার এগেনস্টে বাজি ধরলাম, এই হচ্ছে আমি আমার টাকাটা কিন্তু দিলাম বাজির জন্য। তো এখন যদি সেই ঘোড়াটা যদি জিতে যায়, তাহলে সেই ঘোড়াটার এগেনস্টে যে বাজিটা ধরেছে, সেইটার এগেনস্টে আমি কিন্তু টাকা, যদি সে আমাকে না দেয়, তাহলে কিন্তু সেই তার এগেনস্টে আমি মামলা করতে পারবো। অর্থাৎ যেখানে এই যে এই আহ, জুয়া খেলা বলেন বা এই টাইপের যেগুলো কিন্তু, যেগুলো হচ্ছে গভর্নমেন্টের আন্ডারেই হচ্ছে বা গভর্নমেন্টের কনসার্ন নিয়েই হচ্ছে, সেইখানে আমি যদি কোনো জুয়া খেলে বা কোনো বাজিতে হেরে যাই, সেটা কিন্তু আসলে ইনভ্যালিড কন্ট্রাক্ট হবে না, সেটা কিন্তু ভয়েড কন্ট্রাক্ট হবে না। এবং সেখানে আমি যদি কোনো ক্ষতিগ্রস্ত হই, সেই ক্ষতিপূরণ পাওয়ার অধিকার কিন্তু আমার আছে। কারণ এই হর্স রেস যে হচ্ছে বা এই যে ঘোড়দৌড় যে হয়, এটা কিন্তু একদম মানে এটা কিন্তু ইলিগাল না, এটা কিন্তু গভর্নমেন্টের কনসার্ন নিয়েই, সম্পূর্ণ গভর্নমেন্টকে রাজস্ব দিয়েই, ট্যাক্স ভ্যাট দিয়েই কিন্তু এই ব্যবসাগুলো করা হয়। এটা আসলে একটা বিজনেস, মানে আমাদের দেশে যদিও নাই, কিন্তু বাইরের দেশে এই হর্স রেস বা হচ্ছে এই যে এই টাইপের যেগুলো কুস্তি বলেন, ফাইটিং বলেন, স্ট্রিট ফাইটিং বলেন, এগুলো কিন্তু বাইরের দেশে খুব চলে এবং এগুলো কিন্তু ইলিগাল না, এটি কিন্তু সরকারের অনুমতি নিয়েই কিন্তু এটা করা হয়। তো আমি যার উপর বাজি ধরছি, তার উপর আমি যদি বাজি জিতে গিয়ে বাজির টাকাটা আমি তাদের কাছ থেকে না পাই, তাহলে কিন্তু অবশ্যই তার নামে আমি মামলা করতে পারবো। এবং এই স্পেশাল কিছু সিনারিওতে বা স্পেশাল কিছু কেসে কিন্তু এই কন্ট্রাক্টটা বাতিল হবে না, এটা কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, আমাকে প্রথম ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে কন্ট্রাক্ট হচ্ছে মানে লিখিত হতে হবে কিনা, এইটা এইটা মানে
এইটার কোনো আইন আছে কিনা বা এটার কোনো ইস্যু আছে কিনা যে কন্ট্রাক্ট একদম লিখিতই হতে হবে, এরকম একটা প্রশ্ন একজন করেছিলেন। তো সেইটার আনসার হচ্ছে এইখানে এই সেগমেন্টে দেওয়া আছে যে কন্ট্রাক্ট আসলে যদি লিখিতই হতে হয়, মানে লেখা ছাড়া কোনো কন্ট্রাক্ট যদি না হয়, তাহলে কিন্তু ইমপ্লয়েড কন্ট্রাক্টের কোনো ইস্যু আসতো না। আপনারা যখন একটা কিছু মানে মাথায় প্রশ্ন আসবে, তখন নিজের একটু অন্য দিকে বা অন্যভাবে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে এইটা যদি হয় তাহলে কিন্তু ওইটা হতো কিনা, এরকম একটা কানেকশন করার চেষ্টা করবেন, একটা রিলেট করার চেষ্টা করবেন। তো কন্ট্রাক্ট আমাদের যদি মনে হয় যে আমরা যে কন্ট্রাক্টটা করবো বা এগ্রিমেন্টটা করবো, এটা সবসময় কি লিখিত হতে হবে, তো সবসময় যদি লিখিত হতেই হয় তাহলে কিন্তু ইমপ্লয়েড কন্ট্রাক্টের কনসেপ্টটা কিন্তু আসতো না। তো ইমপ্লয়েড কন্ট্রাক্টের কনসেপ্টটা যেহেতু আছে কন্ট্রাক্টের মধ্যেই, তার মানে আমরা বলতে পারি যে কন্ট্রাক্ট লিখিতই হতে হবে এমন কোনো বিধিনিষেধ নাই। সেটা ভার্বাল হতে পারে, সেটা লিখিত হলে তো খুবই ভালো, সেটা এমপ্লয়েড হতে পারে, যে কোনো ভাবে কিন্তু একটা কন্ট্রাক্ট কিন্তু হতে পারে। কিন্তু ওই যে বললাম যে ন্যাচারালি যেটা মনে হয় সেইটার থেকে তো আসলে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে হচ্ছে এক্সেপশনাল কেস থেকে। তো কিছু কিছু কন্ট্রাক্ট অবশ্যই লিখিত হতে হবে, মানে বেশিরভাগ কন্ট্রাক্ট ইমপ্লাইড হতে পারে, ভার্বাল হতে পারে, লিখিত হতে পারে, কিন্তু কিছু কিছু স্পেশাল কন্ট্রাক্ট অবশ্যই লিখিত হতে হতে হবে। যেমন ওই যে আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কনসিডারেশন থাকবে না, এরকম কিছু কন্ট্রাক্ট হয় কিনা। আমি বলছিলাম যে হ্যাঁ হয়, যেখানে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন আছে। আমার মানে আমার বাবা হচ্ছে আমাকে কিছু জমি দান করে দেবে উত্তরাধিকার সূত্রে, সেখানে আমার লাভ হচ্ছে, আমার বাবার কিন্তু কোনো লাভ হচ্ছে না, কারণ আমার বাবা হচ্ছে আমার মানে লাভ অ্যাফেকশন থেকেই কিন্তু সে আমাকে এটা দিচ্ছে। কিন্তু এই যে আমাকে সেই গিফটটা করবে, এটা কিন্তু একদম লিখিত থাকতে হবে, যাতে পরবর্তীতে এটা নিয়ে কোনো ঝামেলা না হয়। সেই জন্য আপনারা যখন ট্যাক্সের কাজ করবেন, ট্যাক্স করবেন, সেখানে গিফট ট্যাক্স নামে একটা ট্যাক্সের আইন আছে বা একটা ট্যাক্স আছে, সেখানে দেখবেন যে কেউ যদি কোনো বাবা বা মা তার সন্তান বা ভাই যাকে কোনো কিছু দেবে, সেটা দিতে গেলে তার ফাইলে কিন্তু রিটার্ন ফাইলে, ট্যাক্স ফাইলে কিন্তু সেটা শো করতে হয়, এবং তার এগেনস্ট একটা দানপত্র করতে হয় 300 টাকা স্ট্যাম্পে। তো ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন থেকে যদি কোনো এরকম কন্ট্রাক্ট করা হয়, কিছু আদান প্রদান করা হয়, সেটা অবশ্যই অবশ্যই লিখিত বা রিটেন হতে হবে। টাইম বেয়ার ডেট, টাইম বেয়ার মানে হচ্ছে যেটা সময় চলে গেছে, যে লোনটা আমার 1 বছরের মধ্যে পরিশোধ করার কথা ছিল, সেটা আমি 1 বছরের মধ্যে পরিশোধ করি নাই বা করতে পারি নাই। তো আমি 1 বছর যাওয়ার পরে হচ্ছে আমি সেটা পরিশোধ করতে যাচ্ছি। এখন টাইম বেয়ার ডেট মানে একটা লোনের সময় শেষ হয়ে গেলে, ধরেন 1 বছরের মধ্যে যে আমাকে লোনটা দিয়েছিল, 1 বছরের মধ্যে যদি আমি সেটা পরিশোধ করতে না পারি, 1 বছর পরে কিন্তু সে আমার নামে কিন্তু কেস করতে পারবে, কারণ লোনের সময়টা চলে গেছে। কিন্তু এখানে আমার আর তার মধ্যে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে না ঠিক আছে, কেস করব না, আমি তাকে একটু সময় দিলাম, আরো 6টা মাস সময় দিলাম, তো 6টা মাসের মধ্যে তুই হচ্ছে আমাকে এটা ফেরত দিয়ে দিস। এখানে কি হলো, এখানে কিন্তু এই যে 6টা মাস যে এক্সট্রা তাকে দিলাম, এখানে কিন্তু আমার কোনো বেনিফিট নাই, সে আমাকে 6টা মাস পরে ওই টাকাই ফেরত দেবে। কিন্তু যাকে আমি সময় দিলাম সে কিন্তু একটা এক্সট্রা কনসিডারেশন বা একটা এক্সট্রা একটা বেনিফিট পেলো। তো টাইম বিয়ার ডেটের পেমেন্ট করার সময় যখন টাইমটা চলে যাবে, তখন তাদের মধ্যে আগে যদি ওই লোন মানে মুখে মুখেই নিয়ে নেওয়া হয়, কিন্তু এর পরবর্তীতে সময়টা চলে গেলে যদি সেটা আরো তাকে অ্যালাউ করা হয়, এটা কিন্তু লিখিত হতে হবে। যদি লিখিত না হয়, তাহলে কিন্তু সময় চলে যাওয়ার পরেও যে তাকে আমি সুযোগ দিচ্ছি, এইটা আমি কোর্টের কাছে বলতে পারবো না। তখন কোর্ট বলবে যে তাহলে তুমি তাহলে মানে টাইম শেষ হওয়ার পরপরই কেন আমার কাছে আসো নাই। তো টাইম শেষ হওয়ার পরপরই তাকে যে আমি এক্সট্রা 6টা মাস সময় দিলাম, এইটার জন্য তার সাথে কিন্তু আমাকে লিখিত চুক্তি অবশ্যই করে নিতে হবে। আচ্ছা, তারপর একটা, আপনারা যারা কোম্পানিজ অ্যাক্ট, তো ক্লাস চলছে কোম্পানিজ অ্যাক্টে, কোম্পানি কি হয়, কোম্পানিজ অ্যাক্টও কিন্তু একটা কন্ট্রাক্ট, এখানে মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন একটা ডকুমেন্টস আছে, আপনারা অবশ্যই জানেন। এটা হচ্ছে কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের একটা কন্ট্রাক্ট, কোম্পানির সাথে শেয়ার হোল্ডারের একটা কন্ট্রাক্টের মধ্যে, যেটা কোম্পানির সাথে মেমোরেন্ডামে বলা হয়ে থাকে একটা কোম্পানির অবজেক্টিভ কি, তার নেচার কি, তার শেয়ার হোল্ডার কারা, আহ, কে কে কত শেয়ার পেইড করেছে। আর্টিকেলসে বলা হয়ে থাকে বিভিন্ন কোম্পানি পরিচালনা সম্পর্কিত বিধিনিষেধ সবকিছু, বোর্ড মিটিং ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলা হয়। তো এইটা কিন্তু কোম্পানির সাথে শেয়ার হোল্ডারের একটা কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বলা চলে। তো কোম্পানির সাথে শেয়ার হোল্ডারদের বা তার স্বার্থ সংশ্লিষ্ট যারা, তাদের সাথে এই কন্ট্রাক্টটা কিন্তু লিখিত হতে হয়, কোনো মেমোরেন্ডাম বা কোনো আর্টিকেল কিন্তু ভার্বাল হতে পারে না। কাজেই একটা কোম্পানি গঠন করতে গেলে কোম্পানির মেমোরেন্ডাম এবং আর্টিকেলস এইটা কন্ট্রাক্টের মধ্যে পড়ে, এবং এইটা অবশ্যই লিখিত হতে হবে। এবং
রেজিস্টার দ্বারা সত্যায়িত হতে হবে। সেল, মর্টগেজ, গিফট, লিজ অফ ইমুভেবল প্রপার্টিজ, এই যে আমি গিফটের কথা বললাম, মানে যত ধরনের দান, তারপর হচ্ছে মর্টগেজ রাখা। যেমন মর্টগেজ রাখা মানে কি? মর্টগেজ রাখা মানে কিন্তু হচ্ছে যে আমি একজনকে আমার একটা কিছুর এগেনস্টে মর্টগেজ রাখতে দিলাম, সে কিন্তু এটার ওনার হলো না। তো ওনার হবে কখন? যখন আমি যেটার এগেনস্টে তার কাছে এই এই জমিটা ইজারা দিয়েছি বা এই জমিটা আমি রাখতে দিয়েছি বা বন্ধক রেখেছি, আমি যদি সেটা পরিশোধ করতে না পারি, তখন সে হচ্ছে সেটা বিক্রি করে তার পাওনাটা হচ্ছে নিয়ে নিতে পারবে। তো এই যে এখানে কিন্তু একটা কন্ট্রাক্ট কিন্তু হচ্ছে, এই কন্ট্রাক্ট কিন্তু লিখিত হতে হবে, কারণ একটা মর্টগেজ হওয়া এটা কিন্তু খুব সিরিয়াস বিষয়। যে একটা মর্টগেজ রেখেছি, বন্ধক রেখেছি, এটার কিন্তু কোনো লিখিত যদি না থাকে, সেটা কিন্তু পরবর্তীতে সে অস্বীকার করে ফেলতে পারে, কই ভাই আমি তো মর্টগেজ রাখি নাই, এটা আপনি কিভাবে বলেন? মানে এটা জমি, ধরেন জমি তো হচ্ছে আহ আহ, তুলে নিয়ে পকেটে নিয়ে রাখতে পারবো না, জমি তো একটা এরিয়ার মধ্যে থাকবে। তো সেই জমিটা যদি আমি কারো কাছে বন্ধক রাখি এবং সেটা যদি মানে লিখিত না রাখি, একটা এগ্রিমেন্ট করে না রাখি, তাহলে তো আমি পরবর্তীতে আমি অস্বীকার করতেই পারবো যে এই কই ভাই জমিতে কোথাও লেখা নেই তো যে আমি আপনার কাছে বন্ধক রাখছি। তাই এই স্যার মুভিবল প্রপার্টি একটা যেটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার মর্টগেজের কি কোনো অ্যাক্ট আছে স্যার? আমি যত জানি স্যার, একটা আইনজীবীর মুখে শুনছিলাম যে মর্টগেজের নাকি কোনো আইনি ইয়া নাই, এক দ্বারা প্রমাণিত না বা এরকম কিছু, ওটা স্ট্যাম্প করলেও কোনো লাভ হয় না নাকি? না না না, এখানে হচ্ছে মর্টগেজ নিয়ে কোনো আইন নাই, এটা ঠিক আছে। কিন্তু হচ্ছে মর্টগেজ যদি আপনি এই যে যেটা বললাম না, মর্টগেজ হচ্ছে যখন আপনি এই 300 টাকার স্ট্যাম্পে বা সরকারি দলিলের মধ্যে হচ্ছে আপনি মর্টগেজ রাখবেন কারো কাছে, তখন কিন্তু সেটা অলরেডি হচ্ছে আইন দ্বারা বিধিবদ্ধ হয়ে যায়। মর্টগেজ নিয়ে আসলে আইন নেই, কারণ মর্টগেজের মধ্যে তেমন কোনো ডিটেলস কিছু নাই। মানে এই যে আমরা কন্ট্রাক্টের মধ্যে হাজার হাজার জিনিস পাচ্ছি, মর্টগেজের মধ্যে আসলে তেমন কিছু নাই। তো মর্টগেজের জন্য আলাদা কোনো আইন না থাকলেও এই মর্টগেজ যখন করা হবে, তখন যদি সেটা এই 300 টাকা স্ট্যাম্পে বা সরকার নির্ধারিত কাগজে করা হয়, তখন সেটা অটোমেটিক্যালি আইনের মধ্যে চলে আসে। আর মর্টগেজে কোনো আইন আছে কিনা এটা আমি দেখবো, কিন্তু বাংলাদেশে কোনো আইন ফলো করা হয় না। বাংলাদেশে যেটা করা হয়, যখন এই মর্টগেজ রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আসে, তখন এই 300 টাকা স্ট্যাম্প বা এই সিল মেরে বা হচ্ছে নোটারি করেই হচ্ছে সেটা কিন্তু ডকুমেন্টসটা রাখা হয়। এইটার প্রমাণটা আপনারা পাবেন, এটা হচ্ছে আপনারা যখন আরজিএসসি এর কাজ করতে যাবেন বা যখন অডিট করতে যাবেন, তখন দেখবেন যে আহ, কারো যদি হচ্ছে কোনো ব্যাংক থেকে লোন হয়, যদি কোনো লোন না হয়, তখন সে লোনের এগেনস্টে তো কিছু মানে সিকিউরিটিজ দিতে হয়, সেখানে একটা এরকম মর্টগেজের একটা চার্জ, মর্টগেজের বিষয় থাকে। তারপরে হচ্ছে আরজিএসসি এর কাছেও সেই কোম্পানিকে সেই লোনের এগেনস্টে কিন্তু একটা মানে মর্টগেজ রাখতে হয়, একটা চার্জ করে রাখতে হয়। যে যখন এইটা করার কারণ হচ্ছে কি, যে একজন ডিরেক্টর ধরেন সে হচ্ছে কোম্পানিতে বর্তমানে শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে আছে, তো তার সময়ে কি হয়েছে, তার সময়ে একটা লোন নেওয়া হয়েছে, সেই লোনের এগেনস্টে কোম্পানি একটা দায় ক্রিয়েট হয়েছে। তো আরজিএসসি তেও এরকম একটা মর্টগেজে একটা চার্জ করে রাখতে হয় আরজিএসসি এর কাছে। সেখানে বলতে হয় যে এই যে আমি ডিরেক্টর মিস্টার এবিসি, আমার সময় এই লোনটা নেওয়া হয়েছে, এই লোনের এগেনস্টে এইটা হচ্ছে বন্ধক রাখা হয়েছে। তো এই ডকুমেন্টসটা কিন্তু আরজিএস থেকেও প্লেস করতে হয়, এটাকে বলা হয় চার্জ ডকুমেন্টস। তো চার্জ ডকুমেন্টস রাখার কারণটা হচ্ছে যে সে ইচ্ছা মতো শেয়ার হোল্ডিং মানে চেঞ্জ করে কিন্তু বা শেয়ার ট্রান্সফার করে কিন্তু চলে যেতে পারবে না। যখন সে শেয়ার ট্রান্সফার করবে, তখন তাকে আগে ওই চার্জটা ফ্রি করতে হবে, যে তার সময় নেওয়া হয়েছে, এটা তার জন্য নেওয়া হয়েছে, সে এটা সাইন করেছে। তো সে যদি তার শেয়ারটা ট্রান্সফার করতে চায়, তখন কিন্তু সেই চার্জটা ফ্রি করে বা এই জমিটা ফ্রি করে তখন হচ্ছে তারপরে হচ্ছে তাকে শেয়ারটা কিন্তু ট্রান্সফার করতে হবে। তো মর্টগেজের জন্য আসলে আলাদাভাবে আইন বাংলাদেশে না থাকলেও এরকম কিছু প্র্যাকটিস চলে আসতেছে, এবং যখন এটা 300 টাকা স্ট্যাম্পে বা হচ্ছে সরকারি কোনো ডকুমেন্টস এর মধ্যে করা হয়, তখন অলরেডি এটা আইন দ্বারা কিন্তু এনফোর্সিবল হয়ে যায়। স্যার মর্টগেজের জন্য কি কোম্পানির হোল্ড যারা ম্যানেজমেন্ট যারা, ওনারা দায়ী বলতেছেন আপনি? হ্যাঁ রাইট, মর্টগেজের জন্য হচ্ছে ম্যানেজমেন্ট না, মর্টগেজের জন্য হচ্ছে শেয়ার হোল্ডার দায়ী। শেয়ার হোল্ডার ডিরেক্টর যারা হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর, ম্যানেজমেন্ট তো হচ্ছে চাকরি করে। তো ম্যানেজমেন্ট সাধারণত যে সিইও সিএফও তারা দায়ী না, তারা তো হচ্ছে চাকরি করে, তারা তো হচ্ছে মানে আহ, এই মর্টগেজ রাখা হবে, লোন নেওয়া হবে কি হবে না, এগুলো তো সিদ্ধান্ত নেয় বোর্ড অফ ডিরেক্টরস বা হচ্ছে সাধারণত প্রাইভেট কোম্পানিতে শেয়ার হোল্ডার বা ডিরেক্টরস তারাই হচ্ছে বোর্ডে থাকেন। তো তারা তাদের সিদ্ধান্তে যদি কোনো লোন না হয়, সেই লোনের এগেনস্টে কোনো জমি বা কিছু, এটা তো অবশ্যই সিকিউরিটিজ রাখতে হবে। তো সেই সিকিউরিটিস এর ডকুমেন্টসটা আরজিএসসি কাছে দিয়ে রাখতে হয়। কারণটা কি? কারণ ধরেন আমি হচ্ছে মানে আমি কোম্পানির শেয়ার হোল্ডার,
আমি হচ্ছে বোর্ডের সিদ্ধান্ত নিলাম যে লোনটা নেওয়া হবে, সেই লোনের ডকুমেন্টস আমি সাইন করলাম, এবং তার এগেনস্টে যে মর্টগেজ রাখা হয়েছে সেটাও আমি সাইন করলাম। এখন আমি তো সেইটা ফ্রি না করে আমার শেয়ারটা ট্রান্সফার করতে পারবো না, কারণ যে হচ্ছে আমি যদি কারো কাছে সেটা ফ্রি না করে ট্রান্সফার করে যাই, তো তখন যে শেয়ারটা কিনবে সে তো আর এই লাইবিলিটি নিতে চাইবে না, কারণ ওই লাইবিলিটি ক্রিয়েট করেছে আমি। আমি যেহেতু লাইবিলিটি ক্রিয়েট করেছি, কাজে আমাকে সেটা ফ্রি করে তারপরে হচ্ছে আমাকে সেটা ট্রান্সফার করতে হবে। তো কাজেই কোম্পানির ক্ষেত্রে আপনারা যখন অডিটে যাবেন তখন এটা দেখবেন যে কোম্পানির এরকম কোনো লোন আছে কিনা, সেই লোনটা কাদের সময় নেওয়া হয়েছে, এবং আরজিএসসি তে কোনো শেয়ার ট্রান্সফার হয়েছে কিনা। শেয়ার ট্রান্সফার যদি হয় তাহলে অবশ্যই তখন ওই মর্টগেজটা কিন্তু আরজিএসসি এর কাছে যে চার্জ করা আছে বা আরজিএসসি এর কাছে ডকুমেন্টস দেওয়া আছে সেটাকে ফ্রি করতে হবে। ফ্রি করে তারপরে কিন্তু শেয়ার ট্রান্সফার করতে হবে। এই একটা কারণে, যে লোনের কারণে এবং চার্জ ডকুমেন্টস এর কারণেই শেয়ার ট্রান্সফার প্রসেস অনেক সময় অনেক কোম্পানি 3-4 বছর পর্যন্ত পড়ে থাকে। এটা আপনারা মাথায় রাখবেন এবং অডিটের সময় দেখবেন এরকম চার্জ ডকুমেন্টস বা মর্টগেজ করা হয়েছে এই টাইপের কিছু ডকুমেন্টস আরজিএস এর কাছে দেওয়া আছে কিনা। স্যার অনেক ডিরেক্টরদের তো মেয়াদ 5 বছর হয়, তারপরে ওনারা মর্টগেজের কারণে কি না শেয়ার না না, ভুল বললেন, এখানে আপনি ভুল জানেন, এটা একটু ভুল জানেন। ডিরেক্টরদের মেয়াদ 5 বছর হয় না, ডিরেক্টরদের কোনো মেয়াদ হয় না। ম্যানেজিং ডিরেক্টর যারা, তাদের হচ্ছে 5 বছর পর পর রিঅ্যাপয়েন্টমেন্ট করতে হয়। মানে এটা একটা নিয়ম আছে কোম্পানিস একটা আপনি কোম্পানিস অ্যাক্ট পড়ে দেখবেন যে সেখানে ম্যানেজিং ডিরেক্টরদেরকে 5 বছর পর পর রিঅ্যাপয়েন্টমেন্ট করতে হয়। এটা মানে এই ফর্ম 12-এ নতুন ভাবে ফর্ম 12-এ ডিক্লারেশন দিয়ে তাকে হচ্ছে 5 বছর পর চেঞ্জ করা যায় অথবা তাকে রিঅ্যাপয়েন্টেড করা যায়, এরকম আছে কিছু বিষয় থাকে। আর কোম্পানির আর্টিকেলসে তারা ঠিক করে দেয় যে কোম্পানি ইন্টারনাল ডিসিশন যদি থাকে যে একজন 2বারে বেশি এমডি হতে পারবে না, এরকম যদি হয় তখন তার ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে 10 বছর। কিন্তু মানে ডিরেক্টর কত বছর থাকবে এইটার আসলে কোনো নির্দিষ্ট সীমারেখা নাই। সে সারা জীবনও কিন্তু ডিরেক্টর থাকতে পারে, কিন্তু যদি কোম্পানি আর্টিকেলসে যদি বলা থাকে, টাইম লিমিট দেওয়া থাকে, তখন তার একটা লিমিটেশন চলে আসছে। তো এখন ওই ডিরেক্টর বা শেয়ার হোল্ডার তারা কিন্তু যারা ওই চার্জ করে রাখে বা এখন লোনের এগেনস্টে সিকিউরিটিজ নিয়ে রাখে, তারা কিন্তু ওই সিকিউরিটিজ ফ্রি না করে তারা কিন্তু শেয়ারটা ট্রান্সফার করতে পারে না। তো আপনি যখন অডিটে যাবেন তখন দেখবেন যে এটা শেয়ার ট্রান্সফার নিয়ে অনেক ঝামেলা আছে, যাদের শেয়ার ট্রান্সফার হচ্ছে না, কেন হচ্ছে না, তখন দেখবেন যে এখানে এই যে লোন করা ছিল, লোন এগেনস্টে সিকিউরিটিজ নেওয়া ছিল, সিকিউরিটিজ হচ্ছে ফ্রি করে নাই, লোন পরিশোধ করে নাই, সেই জন্য হচ্ছে শেয়ার ট্রান্সফার করতে পারছে না। এই টাইপের অনেক ইস্যু কিন্তু অডিট করার সময় পাবেন, এবং সেগুলো যদি পান সেগুলো কিন্তু অবশ্যই আমরা অডিট ওপিনিয়নে শো করে থাকি। স্যার ধন্যবাদ স্যার, আপনার থেকে অনেক কিছু জানতে পারছি। আচ্ছা, তো ইমুভেবল প্রপার্টি মানে একটা জমি, একটা বিল্ডিং, এইটা তো আমি আসলে পকেটে নিয়ে চলে যেতে পারবো না যে আমি এটা হচ্ছে কারো কাছে বন্ধক রাখলাম। তো ওই সব ইমুভেবল প্রপার্টি বন্ধক রাখতে গেলে অবশ্যই ডকুমেন্টেড হতে হবে। আর যদি হচ্ছে ধরেন একটা সোনার একটা হীরের আংটি হচ্ছে বন্ধক রাখলাম, মুভেবল প্রপার্টি, সেটা তো আমি হচ্ছে মানে যার কাছে বন্ধক রাখলাম সে পকেটে করে নিয়ে বা হাতে করে নিয়ে চলে যেতে পারবে। সেইটার জন্য আসলে ডকুমেন্টেড নাও মানে ডকুমেন্টস নাও লাগতে পারে, সেটা হচ্ছে পারস্পরিক সমঝোতা, বিশ্বাস, এটার উপর ডিপেন্ড করে। আর ফাইনালি হচ্ছে যে ট্রাস্ট, আমি ওই যে ট্রাস্টের কথা যেটা বললাম, ট্রাস্ট কাউকে যদি কোনো কিছু মানে দেখভাল করতে দেয়, ট্রাস্টের তো কাজই ওইটা যে একটা সম্পত্তি দেখভাল করা, সেটাও কিন্তু আসলে একটা ডকুমেন্টেড হতে হবে। সেটা আসলে সেখানে একটা কন্ট্রাক্ট অবশ্যই, কিন্তু এখানে আহ, আসলে মানে এটা এটা একটা কন্ট্রাক্ট হলেও এখানে অবশ্যই এটা কিন্তু রিটেন হতে হবে। তো আমরা যদি বলছি যে ইমপ্লাইড কন্ট্রাক্ট হতে পারে, কিন্তু এইসব কেসে কন্ট্রাক্টটা কিন্তু অবশ্যই রিটেন হতে হবে। যদি এইসব কেসে রিটেন না হয় তাহলে কিন্তু আমি এই কন্ট্রাক্ট বা এইসব কেসে যদি আমি কোনো ক্ষতিগ্রস্ত হই, আমি কিন্তু তাহলে মামলা করতে পারবো না বা ক্ষতিপূরণ চাইতে পারবো না। আচ্ছা, আরেক ধরনের কন্ট্রাক্টের কথা আমরা এখন আমাদের সামনে আসি, সেটা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। আমরা আহ, এই আইএস, আপনারা যখন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড পড়বেন, আহ, তো সেখানে দেখবেন যে প্রভিশন, লাইবিলিটিস, এগুলো নিয়ে কথাবার্তা বলা আছে। তো প্রভিশন, লাইবিলিটি, আইএস 37 যখন পড়বেন, তো সেখানে দেখবেন যে সেখানে কন্টিনজেন্ট লাইবিলিটি নামে একটা আছে আর কি। কন্টিনজেন্ট লাইবিলিটি হচ্ছে আহ, একটা টার্ম আছে। তো কন্টিনজেন্ট লাইবিলিটি মানে হচ্ছে যে কোন একটা ঘটনা ঘটলে, মানে মানে আমার কোনো লাইবিলিটি অ্যারাইজ হয় নাই, কিন্তু একটা ঘটনা ঘটলে তখন আমার লাইবিলিটি অ্যারাইজ হবে। তো কন্টিনজেন্ট মানে হচ্ছে কোন একটা ঘটনা ঘটার সাপেক্ষে কিছু একটা ঘটা। তো লাইবিলিটি যেমন হতে পারে যে আমার একটা এক্সিস্টিং লাইবিলিটি হতে পারে, আবার কন্টিনজেন্ট লাইবিলিটি হতে পারে যে আমার
দায়টা এখনই আমার অ্যারেস্ট করেছে, অথবা একটা ঘটনা ঘটলে তখন আমার দায়টা অ্যারেস্ট করবে, তখন সেটাকে বলি আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি। একইভাবে কন্ট্রাক্টেও হচ্ছে একটা এরকম কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হচ্ছে, আমরা হচ্ছে এখানে একটা টার্ম আছে যে আমার একটা ঘটনা ঘটছে, তো সেই ঘটনা যখন ঘটবে তখন হচ্ছে সেটা আমার কন্ট্যাক্ট হবে। যেমন ধরুন আমি একজনের সাথে কন্ট্যাক্ট করলাম যে তোমার এই বাড়িটা যদি পুড়ে যায় তাহলে আমি তোমাকে এত টাকা মানে সাহায্য করব, তোমার এই বাড়িটা পুড়ে গেলে আমি হচ্ছে তোমাকে এই টাকাটা দেবো। তো কন্টিনজেন্ট কন্ট্রাক্ট আপনাদের বোঝার জন্য বেশি দূর আগাতে হবে না বা বেশি দূরে তাকাতে হবে না, আমরা যে ইন্স্যুরেন্সের কথা বলে থাকি সেইটাই আসলে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। ইন্স্যুরেন্সে কি হয় যে একটা ঘটনা ঘটলে তখনই হচ্ছে কনসিডারেশনের ব্যাপারটা আসে, যে আহ, এই আমরা তো হচ্ছে প্রিমিয়াম দিতে থাকি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কনসিডারেশন। আর ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কি দেবে, আমাকে ক্ষতিপূরণ দেবে যদি একটা ক্ষতি হয়। অবশ্য লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অন্য ব্যাপার, কিন্তু যেখানে এই নন লাইফ ইন্স্যুরেন্স সেগুলোতে আসলে ক্ষতি হলেই আমাকে কিন্তু ক্ষতিপূরণটা দেওয়া হবে। তো ইন্স্যুরেন্স কন্ট্রাক্টকে আসলে এখানে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হিসেবে কিন্তু গণ্য করা হয়। তো এখানে আসলে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটাই হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্টের মেইন মানে উদাহরণ। তারপর আরো কিছু কিছু কেস বা আরো কিছু কিছু ছোট ছোট সিনারিও আমি দিয়ে দিয়েছি, যে ধরেন এ আর বি হচ্ছে একটা একটা হচ্ছে আহ, ধরেন একটা ওই ঘোড়া বা গরু বা কিছু একটা কেনা বেচার জন্য হচ্ছে কন্ট্রাক্ট করছে আর কি। তো এখানে বলছে যে এ মেক্স এ কন্ট্রাক্ট উইথ বি টু সেল এ হর্স টু বি or at a specified price. If C, to whom the horse is been offered, refuses to buy him. আচ্ছা, এখন আহ, আচ্ছা এখন হচ্ছে ধরেন এ বি সি তিনটা পার্টি আছে আর কি, তিনজন পার্টি আছে, এখন একটা ঘোড়া আছে। এখন ঘোড়া হচ্ছে প্রথমে সি এর কাছে অফার করা হবে আর কি, যে তুমি হচ্ছে তাহলে তুমি যদি হচ্ছে এই ঘোড়াটা আমাকে এই 7 দিনের মধ্যে না কেনো, তাহলে আমি বি এর সাথে কন্ট্যাক্ট করব যে বি কে আমি এত দামে ঘোড়াটা সেল করে দেবো। তো এখন এই 7 দিন তো আমি সি কে সময় দিয়েছি, আমি বি এর কাছে তখনই হচ্ছে ঘোড়াটা সেল করা কন্ট্যাক্ট করতে পারবো যখন 7 দিন পার হয়ে যাবে, অথবা হচ্ছে সি সেটাকে কিনতে হচ্ছে রিফিউজ করবে। তো এই যে এখানে সি যে একটা থার্ড পার্টি, এই থার্ড পার্টির কাছে থার্ড পার্টির একটা এখানে একটা হচ্ছে একটা টার্গেট আছে বা একটা ভূমিকা আছে। সেই ভূমিকাটা যতক্ষণ সে পালন না করবে ততক্ষণ আসলে ওই এ আর বি এর মধ্যে কোনো কন্ট্যাক্ট হবে না। কাজেই এখানে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট এটার মূল কথা হচ্ছে যে যখন দুই বা ততোধিক ব্যক্তির বাইরের কোনো ঘটনাটা ওই দুই বা ততোধিক ব্যক্তির কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে, কন্ট্রাক্ট ঘটা বা না ঘটার উপর, তখনই সেটাকে বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। তো এই কনসেপ্টটা মনে রাখবেন, কনসেপ্টটা মনে থাকলে যত ধরনের রিলেটেড সিনারিও আসুক না কেন আপনার হচ্ছে সেটা কিন্তু মানে বলতে পারবেন। এই যে যেমন ইন্স্যুরেন্সের কন্ট্রাক্টে আসলে মেইন সেটা ঘুরে ফিরেই আসে, আপনাদের ম্যানুয়ালেও সেটাই আছে যে একটা জাহাজ, মেরিন কন্ট্রাক্ট, মেরিন ইন্স্যুরেন্স। তো সেটা কি হয়, এই বাংলাদেশ থেকে আমেরিকা যাবে, যাওয়ার পথে ক্ষতি হলে ডুবে গেলে ফেরত না আসলে তখন হচ্ছে মেরিন ইন্স্যুরেন্সের টাকাটা বা ক্ষতিপূরণটা সে পাবে। যদি সেটা ঠিক মতো ফিরে আসে তাহলে তো ইন্স্যুরেন্সের এই ক্লেম বা ক্ষতিপূরণ পাওয়ার কোনো অপশনই নাই বা এটার কোনো যৌক্তিকতা থাকবে না।
আচ্ছা স্যার, আমার একটা ফোন আসছিল। আচ্ছা, তো এই কন্টিনজেন্ট কন্ট্রাক্ট আসলে এখানে অনেক কিছু বলা হবে। এটার মূল কথা আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে যে কন্ট্রাক্টটা তখনই ঘটবে, একটা কন্ট্রাক্টের তো দুই পক্ষের মধ্যে কিছু দেনা পাওনা আদান প্রদান নিয়েই তো কন্ট্রাক্টটা হয়। সেই কন্ট্রাক্টটা তখনই ঘটবে যখন কোন একটা অন্য ঘটনা ঘটবে। তো এই অন্য ঘটনাকেই বলা হচ্ছে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। তো এখন হচ্ছে এইটার বিভিন্ন ভাবে এটার এক্সাম্পল দিয়ে এখানে আমি হচ্ছে স্লাইডটা এখানে এনেছি, মানে যত ধরনের এক্সাম্পল হতে পারে। একটা তো ইন্স্যুরেন্সের কথা বললাম, একটা আমি অন্য কাউকে অফার করছি, সে না করলে আমি আরেকজনকে সেটা দিতে পারবো। তারপর হচ্ছে আহ, এখানে আহ, এই কন্টিনজেন্ট কন্ট্রাক্ট আবার আহ, মানে বাতিল হয়ে যেতে পারে, বা কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হচ্ছে ইম্পসিবল হতে পারে। সেইটা কিভাবে হতে পারে, যেমন ধরেন এই যে একটা একটা ফানি একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এ হচ্ছে বি কে কিছু টাকা, মানে টাকা দেবে যদি হচ্ছে বি সি কে বিয়ে করে। এরকম একটা কন্ট্রাক্ট তাদের মতো হবে। কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্টটা কন্টিনজেন্সিটা হচ্ছে যে বি সি কে বিয়ে করতে হবে। এখন দেখা গেলো যে সি বি কে বিয়ে না করে সি হচ্ছে ডি কে বিয়ে করে নিল। তো ডি কে তো বিয়ে করে নিল, তাহলে কি হবে? তাহলে কন্টিনজেন্সিও হলো না, কন্ট্রাক্টও হলো না। মানে এগুলো খুব মানে ফানি বা মজার কিছু এক্সাম্পল আর কি। তো এখানে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট ঘটতে পারে, এটা বাতিল হতে পারে। বাতিল হবে কখন? যখন যে ঘটনার জন্য কন্ট্যাক্টটা করা হয়েছে সেই ঘটনাটা যখন ঘটবে না, তাহলে সেটা বাতিল বাতিল হয়ে যাবে। তো এইভাবে আসলে মানে আবার হচ্ছে কি হয় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই ঘটনাটা না ঘটে তখনও বাতিল হতে পারে। মানে আইনের ফাঁকফোকর যত ভাবে কমানো যায় তত ভাবে হচ্ছে এখানে কমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা মূল কথা হচ্ছে যে কন্টিনজেন্ট কন্ট্রাক্ট হওয়া বা না হওয়া একটা অন্য একটা ঘটনার উপর ডিপেন্ড করে। তো এটাই হচ্ছে এটার মানে মূল কথা। আচ্ছা, তো আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই রাখি। আমরা আগামী ক্লাসের এই পর্যন্তই থাকুক। তো আমি হচ্ছে স্লাইডটা আজকে শেয়ার করব না, আপনারা আমাকে নক দিয়ে রেখেন একজন। আমি এই স্লাইডটা আরেকটু ডেভেলপ করে তারপরে হচ্ছে আমি স্লাইডটা শেয়ার করে দেবো, তারপরে আপনারা একটু গোছু করতে পারবেন। তো স্যার আজকে আমাদের ক্লাসের হ্যাঁ জি বলেন স্যার। বলেন। হ্যাঁ বলেন। স্যার ওই যে মাইনরের আপনি যেটা বলছিলেন যে মাইনরদের যে ইয়াটা আছে ওখানে আইনে যদি তাদের বেনিফিটের কথা বলা হয় বা বেনিফিট হ্যাঁ হ্যাঁ করা হয়, সেক্ষেত্রে হ্যাঁ 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 সেক্ষেত্রে এটা লিগেল। তো এই বেনিফিটটা কে নির্ধারণ করবে, আদালত নাকি যে ইয়া করবে এগ্রিমেন্ট করবে তাই সেই? না, বেনিফিটের জন্য হচ্ছে বেনিফিটটা তো নির্ধারণ করার কিছু নাই, বেনিফিটটা বোঝাই যাবে যে তাকে আমি কিছু একটা পড়াশোনার জন্য একটা এগ্রিমেন্ট করলাম তার সাথে। তারপর হচ্ছে তাকে কিছু তার টাকা পয়সা ম্যানেজ করার জন্য করলাম, তার খেলাধুলা এন্টারটেইনমেন্ট ব্যবস্থা করার জন্য করলাম। এখন এটা তো বেনিফিটটা তো আসলে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যে সে যেটা বেনিফিটেড হচ্ছে এটা সবাই বুঝতে পারবে। কিন্তু সেখানে একটা সাক্ষী লাগবে। এখানে শুধুমাত্র মাইনর থাকতে চলবে না, সেখানে একটা সাক্ষী লাগবে। মানে একটা কন্ট্রাক্টে কিন্তু সাক্ষী লাগে, যে কোনো কন্ট্রাক্টে কিন্তু সাক্ষী লাগে। তো মাইনরের ক্ষেত্রে কিন্তু তার মানে যার সাথে কন্ট্যাক্ট হবে তা অবশ্যই একজন সাক্ষীকে সাথে রাখতে হবে। তাছাড়া কিন্তু মানে কোনো মাইনরের সাথে সরাসরি কন্ট্যাক্ট করলে কিন্তু সেটা কিন্তু ভায়াবল হবে না, সেটা কিন্তু ভ্যালিড হবে না। তো সে যে বেনিফিটেড হচ্ছে এইটা কিন্তু দেখার জন্য একজন সাক্ষীকে কিন্তু রেডি রাখতে হবে, একজন বা দুইজন সাক্ষীকে রেডি রাখতে হবে। যখন তাদের মধ্যে কন্ট্যাক্ট হবে সেই কন্ট্রাক্টে সেই সাক্ষীও কিন্তু সাইন করবে যে এখানে আমি সেই যাচাই বাছাই করে দেখেছি যেখানে মাইনরের সাথে কন্ট্যাক্ট করা হলো, এখানে তার বেনিফিটের জন্য করা হয়েছে, সেটা সে বুঝেই সে সাক্ষ্য দিয়েছে, তখনই হচ্ছে সেই কন্ট্রাক্টটা ভ্যালিড হবে। শুধুমাত্র আসলে মাইনরের সাথে কন্ট্রাক্ট এই দুইটা পক্ষ, একজন মাইনর, একজন 15 বছরের ছেলে বা মেয়ে, আর একজন নর্মাল অ্যাডাল্ট মানুষ, এই দুজনের পক্ষে আসলে কোনো কন্ট্রাক্ট হবে না। ওই মাইনরের পক্ষে বা কন্ট্রাক্টের পক্ষে আহ একজন বা দুইজন বা তিনজন কিন্তু সাক্ষীকে কিন্তু সাক্ষ্য দিতে হবে, তবেই কিন্তু এটাকে মানে ভ্যালিডিটি ঘোষণা করা হবে। স্যার ঠিক আছে। আমাদের দেশে দেখা যায় স্যার মাইনর যারা আছে ওদের ক্ষেত্রে স্যার চাচা বা অন্যান্য কেউ গার্জিয়ান হয়ে যে সম্পদগুলো আছে ওগুলো আস্তে আস্তে মানে আত্মসাৎ করে নেয়। তো এই ক্ষেত্রে স্যার প্রশ্নটা করা যে বেনিফিটটা কিভাবে নির্ধারণ করা হয়, বেনিফিটটা তো স্যার এটাকে বোঝা যাচ্ছে না যে। হ্যাঁ আসলে হ্যাঁ, এখানে আসলে আপনি যে বললেন সেটা তো আসলে ফ্যামিলির মধ্যে প্রবলেম। হ্যাঁ, তো ফ্যামিলির মধ্যে যখন প্রবলেম হয় তখন আসলে এটার তখন যেটা হয়, মাইনরের যে চাচা বা বাবা মারা গেলে তখন চাচা তার সম্পত্তি হচ্ছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, এরকম একটা বিষয়। তো তখন আসলে তখন তো কোনো এগ্রিমেন্ট হয় না। চাচা যদি মানে ভালো উদ্দেশ্যই থাকতো তাহলে তো সে মাইনরের সাথে এগ্রিমেন্টই করে নিত যে বাবা আমি তো এটা ম্যানেজ করতেছি, এটা ম্যানেজ করে এই যে আমারও তো কিছু ম্যানেজ করার ব্যাপার থাকবে, তো তুমি তো বেনিফিট হচ্ছই, তার সাথে আমিও হচ্ছে এখান থেকে এই
ইনকামটা হবে তার একটা পার্সেন্টেজ নেবো, এরকম ভাবে এগ্রিমেন্ট করলে তো কোনো ঝামেলাই হতো না। তো ফ্যামিলিতে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটার ইম্প্যাক্টটা হচ্ছে অনেক পরে গিয়ে হয়, যে মাইনর থাকা অবস্থায় সে হচ্ছে তাকে সে দেখতেছে যে এই জমিটা চাচা নিয়ে গেছে, তো তাকে হচ্ছে বঞ্চিত করা হয়েছে। তো এখন আসলে সে যখন মেজর হবে বা হচ্ছে অ্যাডাল্ট হবে, তখন তার নামে যদি কোনো উইল করা থাকে সেই উইলের এগেনস্টে সে হচ্ছে মামলা করতে পারবে। কিন্তু যদি হচ্ছে সে মাইনর থাকা অবস্থায় আসলে সে যদি তার বাবা মা চলে যায় বা হচ্ছে তার সাহায্যকারী কেউ না থাকে বা হচ্ছে এই যে কোনো থার্ড পার্টি না থাকে যে তাকে সাহায্য করার জন্য, তখন আসলে তার কিছুই করার থাকে না। যে তার ফ্যামিলি মেম্বাররা তাকে ক্ষতিগ্রস্ত করেছে, এখানে কোথাও লেখাও নাই যে ওই জমিটা যে তার বা হচ্ছে তার নামে উইল করা আছে, কোনো ডকুমেন্টসও নাই, তখন কিন্তু আসলে কিছু করার থাকে না। ঠিক আছে, কারণ এখানে আসলে তাকে ঠকানো হয়েছে এবং সেই ঠকানোর আসলে কোনো ডকুমেন্টেশন নাই। তো এই যে বললাম ওই যে ওইটার জন্যই তো, যে লাভ অ্যাফেকশন থেকে যদি কিছু করা হয়, দান করা হয়, সেটা ডকুমেন্টেড থাকতে হবে। ডকুমেন্টেড না থাকলে আসলে মানে যাকে দান করা হবে সেও পরবর্তীতে কোর্টের কাছে মামলা করতে পারবে না যে আমাকে তো দান করার কথা বলছে, আবার সেই জমি যদি অন্য কেউ নিয়ে যায় তখনও সে বলতে পারবে না যে আসলে এটা তো আমার পাওয়ার কথা ছিল। কাজেই লাভ অ্যাফেকশন বা উইদাউট বিজনেস পারপাসে যদি কোনো দেনা পাওনা হয় তখন সেটা অবশ্যই রিটেন থাকতে হবে। আর ওই সব কেসে যে মাইনরের যে ঘটনা, সেখানে অবশ্যই এই মাইনরের পক্ষে বা কন্ট্রাক্টের পক্ষে অবশ্যই 1 থেকে 2 জন বা 3 জন যত বেশি সাক্ষ্য কিন্তু নিতে হবে। সেই সাক্ষ্য না থাকলে কিন্তু আসলে কোনো কন্ট্রাক্টে কিন্তু ভ্যালিড হয় না। ঠিক আছে। স্যার আপনাকে কি হোয়াটসঅ্যাপে নক দেবো স্লাইডের জন্য? হ্যাঁ, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আমি স্লাইডটা আজকে দেবো না, আমি এটা আরেকটু ডেভেলপ করে আমি শেয়ার করে রাখবো। তো আমরা নেক্সট ক্লাসের মোটামুটি হচ্ছে পরের মানে ইস্যুগুলো নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা অলরেডি হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করে ফেলছি। পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো সাবসিডিয়ারি, মানে সেগুলো খুব কমপ্লেক্স কিছু না, সেগুলো আমরা মানে আলোচনা করতে করতে আমরা এগিয়ে যেতে পারবো, এবং দেখা যাবে যে আগামী 2টা ক্লাসের মধ্যেই আমরা এমসিকিউ সহ আমরা শেষ করে দিয়েছি। স্যার আপনার নাম্বারটা কি? আচ্ছা, আমি এখানে দিচ্ছি। স্যার নাম্বার তো আগের স্লাইডে দেওয়া ছিল মেবি। হ্যাঁ, আমার আগের স্লাইডে আছে, আমি তারপরে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাকে নক দেন, আমি স্লাইডটা রেডি হলে শেয়ার করে দেব। তো নেক্সট ক্লাসে হচ্ছে আবার আলোচনা হবে। আমরা আশা করি 2টা ক্লাসের মধ্যে এই কন্ট্রাক্ট একটা শেষ করে দেবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার।